সকালবেলায় এক মগ পানি মুখের মধ্যে ঢেলে দিয়ে আমাকে ঘুম থেকে ওঠানো হলো। ঘুম ঘুম চোখে তাকিয়ে দেখি ভাবি এই কাজটা করেছে। রাগে তখন শরীর জ্বলে যাওয়ার মতো অবস্থা। তাও চুপ করে আছি। কেন চুপ করে আছি তা আপনারা সামনে পড়লেই জানতে পারবেন। ভাবি, তোমার কি কাজটা করা ঠিক হয়েছে? কোনটা ঠিক আর কোনটা ঠিক হয়নি তা আমি এখন তোর কাছ থেকে শিখতে যাব না। আপনি এভাবে কেন কথা বলছেন? তোর মতো বেকার বাদাইমার সাথে আর কিভাবে কথা বলবো আমি? কথাগুলো শুনে আকাশ ওর মাকে ডাকতে থাকে। মা, মা, ও মা, কোথায় তুমি? আকাশকে এভাবে ডাকতে দেখে উনি দৌড়ে আসে। কি হয়েছে আকাশ, এভাবে ডাকছিস কেন? দেখো না আম্মু, ভাবি সকাল সকাল কি শুরু করে দিয়েছে। বৌমা, তুমি এগুলো কেন করলে? দেখুন মা, আপনার বড় ছেলে অফিসে যাবে, বাসায় কোনো বাজার নেই, ওকে তো খেতে দিতে হবে। সেই জন্য আমি এসেছি ওকে ডাকতে, কিন্তু ও ষাঁড়ের মতো ঘুমাচ্ছে। এতবার ডাকলাম তাও উঠলো না, সেই জন্য আমি পানি মেরেছি। এখন ওকে বলুন বাজার করে নিয়ে আসতে। এইদিকে বাসায় চেঁচামেচি শুনে আকাশের বাবা আসে ওই রুমে। তখনই উনি জিজ্ঞাসা করতে থাকে, সাথী ওনাকে সেম কথা বলে। সবটা শোনার পরে, তাই বলে এইভাবে পানি মারবে? এখন বাজে 6টা, এত তাড়াতাড়ি তো বাজারে কিছুই উঠবে না। কে বলেছে তোমাকে? তাছাড়া বৌমা যা করেছে ঠিক করেছে। সংসারের কোনো কাজ তো করে না, তার উপরে ভাবে শুয়ে শুয়ে খাচ্ছে, তো সেই জন্য ওর কোনো গায়ে লাগছে না। বড় ছেলেটা কত পরিশ্রম করে, আর ও সারাক্ষণ ঘুমাবে আর বন্ধুদের সাথে আড্ডা দিবে। বাসায় তো ওর কোনো কাজও নেই, সেই জন্য বাজারে ওকেই যেতে হবে। আমি তো এটা বলিনি ও বাজারে যাবে না। সবে মাত্র 6টা, এখনো দোকানই খোলেনি। তার উপর সাথী ওর মুখের মধ্যে ঢেলে দেয়। এখন বিছানা যে ভিজে গেল, এটা কে পরিষ্কার করবে? কি আর করবে, পানি তো ভাবি ঢেলেছে, সেজন্য ভাবিকেই পরিষ্কার করতে হবে। আমার কি ঠেকা পড়েছে সংসারে আমার জামাই খাটবে, আবার আমিও এরকম চাকরের মতো খাটবো? এটা তো মেনে নিতে পারবো না। বৌমা, এইসব তুমি কি বলছো? বৌমা তো ঠিকই বলেছে। আবিরের টাকায় বর্তমানে আমাদের এই সংসার চলে। তাছাড়া আমি পেনশনে যা পাই তা দিয়ে তো মোটামুটি কিছুটা হয়ে যায়। কিন্তু আবির চাকরি করে বলেই তো আমাদের সংসার এখনো চলতেছে। বুঝতে পেরেছি, তোমাদের কথাগুলো থাক আম্মু। তোমাকে আর কথা বলে অপমানিত হতে হবে না। আমাকে দাও বাজার, আমি নিয়ে আসতেছি। বৌমা, কি কি লাগবে ওকে লিখে দাও সব কিছু, ও নিয়ে আসবে সেগুলো। জি বাবা, দিচ্ছি। তার আগে বলুন ওকে এইগুলো ছাদে দিয়ে আসতে। আকাশ, এইগুলো ছাদে দিয়ে আয় তাহলে। যাচ্ছি আমি। বিছানায় থাকা যা কিছু আছে সবটা নিয়ে চলে আসে ছাদে। সেখানে সবটা শুকাতে দিয়ে চলে আসে রুমে। ওখানে বাজারের লিস্ট নিয়ে বেরিয়ে পড়ে ওখান থেকে। বাজারে এসে বাজার করতে থাকে। বাজার থেকে 7টার ভিতরে বাসায় আসে। তখন দেখে সবাই আবার ঘুমিয়ে পড়েছে। সেই জন্য বাজারগুলো রান্না করে রেখে দিয়ে ড্রয়িং রুমে সোফায় আবার ঘুমিয়ে পড়ে। এদিকে 9টা বাজে। ঘড়ির অ্যালার্মে সাথীর ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে আসে রান্নাঘরে। এসে নাস্তা বানাতে থাকে। ততক্ষণে আকাশের মাও এসে নাস্তা বানাতে থাকে। অন্যদিকে আবির ঘুম থেকে উঠে গোসল করে, রেডি হয়ে নিচে নামে। এসে খাবার টেবিলে বসে পড়ে। সাথী, এই সাথী, এইভাবে ডাকছো কেন? আরে আমার নাস্তা তো দিবে, আমাকে তো খেয়ে অফিসে যেতে হবে। 5 মিনিট অপেক্ষা করো, আমি নাস্তা ততক্ষণে বানিয়ে ফেলবো। ঠিক আছে, তাড়াতাড়ি করো। তা আকাশ সোফায় কেন ঘুমাচ্ছে? সকালে ভোরে বাজার করে এনেছে তো, সেই জন্য আবার ঘুমাচ্ছে। তোমার আশকড়ায় পেয়ে আজকে ওর এরকম অবস্থা। সারাদিন শুধু ঘুম আর আড্ডা দেওয়া ছাড়া এর বাইরে তো কোনো কাজ নেই। ওর সংসারে কিছুটা হাল ধরতে পারে। আমি একা একা কাজ করে আর কতকাল এইভাবে হাল ধরবো? খাওয়ার সময় এইভাবে চেঁচামেচি করতে হবে না, তুই খেয়ে নে তো। ঠিক কথা বললেই সমস্যা। কিছুক্ষণের মধ্যে খাবার খেয়ে আবির তো চলে যায় অফিসে। কিছুক্ষণের মধ্যে সাথী নাস্তা তৈরি করে নেয় 3জনের জন্য। যদিও সেটা আকাশের মা জানতো না। আকাশ ঘুমাচ্ছে বলে ওকে আর উঠায়নি ঘুম থেকে। সেজন্য ওনারা খেয়ে যে যার রুমে চলে যায়। এদিকে সকাল 11টায়
কারো ফোনে আকাশের ঘুম ভাঙে। তাকিয়ে দেখে ইরা কল করছে। সেই জন্য কল রিসিভ করে। তুমি এত সকাল সকাল কল করেছো কেন? তোমার কাছে 11টা সকালে মনে হচ্ছে? আরে কি হয়েছে বলবে তো? আজকে যে তোমার 10টার দিকে দেখা করার কথা ছিল সেটা তো ভুলেই গিয়েছো। বিশ্বাস করো, আমার মনে ছিল না। তাছাড়া মনে থাকবে কি করে বলো? আমাকে সকালে বাজার করতে হয়েছে, সেজন্য ওখান থেকে এসে যে ঘুমিয়েছি আর মনে ছিল না। তুমি 10 মিনিট অপেক্ষা করো, আমি 20 মিনিটের মধ্যে আসতেছি। তোমাকে আর কষ্ট করে আসতে হবে না। তুমি কি চলে এসেছো? তোমার কি মনে হয় আমি এতক্ষণ ধরে অপেক্ষা করব? আচ্ছা, বিকালে দেখা করব তাহলে। সুযোগ যদি পাই জানাবো তোমাকে। ঠিক আছে। কথা শেষ করে ফ্রেশ হয়ে নাস্তার টেবিলে এসে দেখে নাস্তা নেই। সেজন্য ওর মায়ের কাছে আসে। মা, ও মা, কি হয়েছে বলবি তো? আমার নাস্তা কই? টেবিলেই তো রাখা আছে। টেবিলে তো কোনো কিছুই নেই। কিছু নেই মানে? তোর জন্য কি তাহলে বৌমা নাস্তা বানায়নি? ভাবিকে জিজ্ঞেস করে দেখো একবার। ঠিক আছে, চল আমার সাথে। এরপর মাকে নিয়ে ভাবির কাছে আসি। বৌমা, বৌমা, জি মা, বলুন। আকাশের জন্য নাস্তা কি রাখোনি? মা, সত্যি আমি ভুলে গিয়েছিলাম। ওকে বলুন বাইরে থেকে কিছু খেয়ে নিতে। তুমি কি সত্যি ভুলে গেলে নাকি ইচ্ছে করে বানাওনি? ইচ্ছে করে কেন বানাবো না বলুন? ও তো আমারই দেবর হয়। এরপর থেকে যেন এমন ভুল না হয়। জি মা, তাই হবে। ভাবির সাথে কথা বলে মা নিচে এসে আমাকে ফ্রিজ থেকে কিছু খাবার আর পাউরুটি বের করে দেয়। আকাশ সেগুলো খেতে থাকে। খাওয়া শেষ হলে, মা আমি একটু বের হলাম, ফিরতে আমার লেট হবে। ফিরতে লেট হবে মানে? কোথায় যাবি তুই? একটু আড্ডা দিতে যাব। এর বাইরে বন্ধুদের সাথে কথা বলে দেখি কোনো রকম কাজ বা টিউশনি পাই কিনা। এভাবে আর কত মাস বসে বসে খাবো বলো? আমি বসে বসে খাচ্ছি বলে ভাবি আমার সাথে এরকম ব্যবহার করে। ভাইয়াও এই নিয়ে কিছু বলে না। বাবার কথা তো বাদই দিলাম আমি। ওদের কথায় কিছু মনে করিস না তুই। তাছাড়া আমি যতদিন আছি ততদিন তোর কোনো কিছু অভাব আমি রাখবো না। এই নে 100 টাকা, এইটা দিয়ে দুপুরের খাবারটা খেয়ে নিস। আমি চেষ্টা করব এমন কিছু করার যেন বাকিরা পরে আমাকে নিয়ে গর্ব করে। আচ্ছা, এখন যা তাহলে। এইদিকে দুপুর 12:30 বাজে। সাথী এখনো ঘুমাচ্ছে। দুপুরের খাবার যে রান্না করতে হবে সেটা তো মনে হয় ভুলেই গেছে। সেজন্য আকাশের মা নিচে নেমে রান্নাঘরে এসে রান্না করতে থাকে। একটাই সাথী নিচে এসে রান্নার কাজে সাহায্য করতে থাকে। অন্যদিকে আকাশ ভার্সিটির মাঠে এসে বসে আছে। দুই পাশে দুই বন্ধু বসে আছে। কিরে, মন খারাপ কেন তোর? চুপ করে আসিস কেন? কিছু তো বল। বেকার জীবনটা কতটা যে অভিশাপ সেটা তো জানিস। পরিবারে কি আবারও ঝামেলা হয়েছে? সেটা তো প্রতিদিন হয়, কি করব সেটাই বুঝে আসতেছে না। একটা কাজ কর, বিদেশ চলে যা। বিদেশে যাব? এত টাকা তো কেউ দিবে না। তাহলে দেশেই কিছু একটা কর। কিছু করার জন্য তো টাকা লাগবে। তাছাড়া আব্বুর পেনশনের টাকা আছে 5 থেকে 6 লাখের মতো। বাবা প্রতি মাসে 10 টাকা করে তুলে সংসারে দেয়, আর ভাইয়া দেয় 15,000-এর মতো। আমি তো কিছুই দেই না। বাবাকে যতই বলি না কেন, বাবা আমাকে 1 টাকাও দিবে না। তাহলে আন্টিকে বল, দেখ উনি কোনো সাহায্য করে কিনা। মায়ের কাছে তো কোনো টাকাও নেই যে উনি দিবে। তাহলে এখন কি করবি ভাবছিস? ওটাই তো মাথায় আসছে না বর্তমানে। আমার মনে হয় তুই ইরার বাবার সাথে একটা কথা বল। তোর কি মাথা ঠিক আছে? আমি কি করলাম? ইরার বাবা কি আমার আর ইরার ব্যাপারটা কি জানে নাকি যে আমি ওনাকে বলবো? তাছাড়া এরকম ভাবে যদি যাই ওনার সামনে, উনি লাথি মেরে আমাকে বের করে দিবে। আকাশ কিন্তু ঠিকই বলেছে। তাহলে ওকে টাকা দেবে কে বলতো? তাছাড়া আমাদের অবস্থাও তো তেমন ভালো না। আমরা নিজেরাই তো নিজেদের বাবা ভাই টাকায় খেয়ে থাকি। আকাশকে যে সাহায্য করব এটাও তো কোনোভাবে সম্ভব হচ্ছে না। বন্ধু, এখন তাহলে কি করবি? সেটাই তো চিন্তার বিষয়। কি করব না করব কিছু আমার মাথায় আসছে না। এইভাবে ওরা আলাপ করতে থাকে। কিছুক্ষণ পরে ওরা যে যার মতো বাসায় চলে যাচ্ছে। এইদিকে আকাশ চলে আসে ইরার কাছে।
পার্কে এসে কিছুক্ষণ অপেক্ষা করার পরে ইরা আসে, তবে মুখে রয়েছে রাগী ভাব। সামনে এসেই আকাশের কলার চেপে ধরে। ওই শয়তান, সকালে আসিসনিস কেন? আরে সকালে বাজার করে আমি শুয়ে পড়ছিলাম, সেজন্য সময় দিকে খেয়াল করিনি। তা এখন যে এসেছো দুপুরে খেয়েছো? আমার কাছে তো টাকা নেই। তো আমাকে আগে বললে তো আমি কিছু টাকা নিয়ে বের হতাম। এখন তো আমার কাছে আছেই মাত্র 100 টাকা। এর ভিতরে যাওয়ার ভাড়া, এর বাইরে বড়জোর দুজনে মিলে বাদাম খেতে পারবো। ওইটুকুতেই পেট ভরে যাবে। কি বলে এইসব? সামান্য বাদামে পেট ভরে যাবে? পরিবার প্রতিদিন এত অপমান করে, যদি সে অপমান আমি সহ্য করতে পারি তাহলে ওটার কাছে এটা তো কিছুই না। আমারও যে অনেক চিন্তা হয় তোমাকে নিয়ে। চিন্তা কেন হবে? আমি বড় হচ্ছি তো, আমার জন্য তো বাবা ছেলে দেখা শুরু করবে। তুমি যদি এখনো কিছু না করে উঠতে পারো তাহলে তো আমার বাবা তোমার হাতে আমার হাত কখনোই তুলে দেবে না। কিন্তু তুমি তো জানো আমার পরিবারের অবস্থা। এরকম অবস্থায় আমি তো কোনো কিছুই করে উঠতে পারছি না। তুমি লোন নিয়ে বিদেশে চলে যাও। কিন্তু আমি যদি বিদেশ চলে যাই তাহলে তোমার বাবা তোমাকে তো বিয়ে দিয়ে দিবে অন্য কারো সাথে। তখন আমার আর বিদেশ যাওয়ার মানে তো কিছুই থাকবে না। তুমি কোনো চিন্তা করো না, তুমি বিদেশে একবার চলে গেলে আমি যে কোনোভাবে বাবাকে বলে আমার বিয়েটা আটকাতে পারবো। তাছাড়া আমাকে বাবা বড়জোর আর 1.5 বছর রাখবে, এরপর বিয়ে দেবে। কেননা 1.5 বছর পরে আমার পড়াশোনা শেষ হয়ে যাবে, তখনই বাবা ছেলে দেখাও শুরু করবে, বা এর আগেও দেখা শুরু করতে পারে। আমি কি করব কোনো কিছু বুঝতে পারছি না। আমার যে সব কিছু এলোমেলো লাগতেছে একদম। যা করা তোমাকে তাড়াতাড়ি করতে হবে। আমি তাহলে বাসায় যাই এখন। ঠিক আছে, যাও তাহলে। দুজন দুই দিকে চলে যায়। অন্যদিকে বাসায় ফিরতে আগের মতো বাবা ভাই ভাবির বকবকানি তো আছেই। এতক্ষণে নবাবজাদার আসার সময় হলো? তোর কোনো কাণ্ডজ্ঞান কি নেই? আমি কি করলাম? তোকে যে বলেছিলাম তোর ভাবিকে নিয়ে ওর বাবার বাড়িতে দিয়ে আসার জন্য। তো কি হয়েছে? এখনো তো যাওয়া যাবে। সারাদিন তো টই টই করে ঘুরে বেড়াই, ঠিক পাচ্ছি। আবির, আমি তাহলে রেডি হয়ে আসবো? তুমি রেডি হয়ে আসো, ততক্ষণে আকাশ তুইও ফ্রেশ হয়ে আয়। ঠিক আছে ভাইয়া। কিছুক্ষণের মধ্যে সাথী আর আকাশ দুজনেই রেডি হয়ে নিচে নামে। এরপর সাথীকে নিয়ে বেরিয়ে পড়ে। রাস্তায় তো কেউ কারোর সাথে তেমন কোনো কথা বলেনি। কয়েক ঘন্টা পরে ওরা সাথীর বাবার বাড়ির সামনে এসে থামে। সাথী নেমে যাওয়ার পরে, তোমাকে আর ভেতরে আসতে হবে না, এই গাড়িতে করে আবার ফিরে যাও। ঠিক আছে ভাবি। ভাড়া আমি দিয়ে দিচ্ছি। ভাড়া দিয়ে সাথী তো চলে যায়। এইদিকে আকাশ পথে আসার সময়ে একটা লোককে দেখতে পায় রাস্তায় পড়ে আছে। সেই জন্য ওনাকে নিয়ে গাড়িতে ওঠায় আর চলে আসে হাসপাতালে। ওখানে ডক্টর চিকিৎসা করতে থাকে। কিছুক্ষণ পরে লোকটার জ্ঞান ফিরে আসে। আমি কোথায়? আঙ্কেল, আপনি এখন হাসপাতালে আছেন। তুমি কি আমাকে বাঁচিয়েছো? বাঁচানোর মালিক তো মহান আল্লাহ তাআলা। আমি তো শুধু আপনাকে এখানে নিয়ে এসেছি। তোমার নাম কি? পারভেজ হোসেন আকাশ। তুমি কোথায় থাকো? এরপর আরো কিছুক্ষণ কথা বলতে থাকে। কথা বলার একটা পর্যায়ে, তাহলে তুমি পুরো বেকার, তাই তো? জি আঙ্কেল, এই কারণে পুরো পরিবারের কাছে অনেক অপমানিত হতে হয়। আচ্ছা, তুমি তাহলে আমার এই কার্ডটা রাখো, কখনো যদি তোমার সুযোগ হয় আমার সাথে এসে দেখা করে নিও। ঠিক আছে আঙ্কেল, কিন্তু আপনি একা একা যেতে পারবেন তো? আমি যেতে পারবো, কয়েক ঘন্টা রেস্ট নিলে আমি পুরোপুরি ঠিক হয়ে যাব। আচ্ছা আঙ্কেল, চলি তাহলে আমি। হ্যাঁ, এসো তাহলে। এইদিকে হাসপাতাল থেকে ফিরতে ফিরতে রাত 11টা বাজে। বাসায় তখন সবাই খাবার খাচ্ছিল। কলিং বেলে চাপ দিতেই আবির এসে দরজা খুলে দেয়। এতক্ষণে তোর আসার সময় হলো? কিছু কাজ ছিল আমার। তোর মতো বেকার ছেলের আবার কিসের কাজ থাকতে পারে বলতো? আমার জুতোগুলো নষ্ট হয়ে গেছে, ভেবেছিলাম তুই আসলে তোকে বাজারে পাঠাবো জুতো পালিশ করে নিয়ে আসার জন্য, কিন্তু তুই এমন একটা সময় আসলি। আচ্ছা যা, গিয়ে সকালে উঠে জুতো পালিশ করে নিয়ে আসবি। আবির, তোর জুতো তুই অফিসে যাওয়ার সময় পালিশ করে নিলেই তো হয়ে যায়। তুমি আর ওকে এত লাই দিও না। বড় ভাইয়ের জুতো পালিশ করে এনে দিলে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না, বুঝলে? ও অফিসে তো যাবেই, তখনই পালিশ করে নিলে কি এমন ক্ষতি হয়? আমি বুঝি না, সংসারের জন্য আমি এত কিছু করি অথচ আমার কোনো দামই নেই। আবির, তুই কোনো চিন্তা করিস না, সকালে আকাশ তোর জুতো পালিশ করে নিয়ে আসবে। তুই এখন খেয়ে ঘুমাতে যাও।
আবির কোনো কথা না বলে খাবার খেয়ে রুমে চলে আসে। আকাশের বাবাও চলে যায়, শুধু আকাশের মা আর আকাশ বসে আছে। মা, সত্যি করে বলো তো, আমি কি তোমাদের সন্তান? এইসব কি ধরনের কথাবার্তা আকাশ? তাহলে তুমি ছাড়া এই বাসায় কেউ আমার সাথে সুন্দর ব্যবহার করে না কেন? কি করবি বল, তুই যে এখনো বেকার, এই জন্য ওরা কেউ তোর কথা শুনবে না। আমার কাছে তেমন কোনো টাকা নেই যে তোকে দিয়ে কোনো ব্যবসায় লাগিয়ে দেব। থাক মা, আমার ভাগ্যে যা আছে তা দিয়েই আমার হয়ে যাবে। সকালবেলায় আকাশের বাবা রুমে এসে আকাশকে ঘুম থেকে ওঠায়। বাবা, এত সকাল সকাল আমাকে ঘুম থেকে ওঠানোর মানে কি? বাজারে এসে আবিরের জুতো যে তোকে পালিশ করিয়ে আনার জন্য বলেছিলাম, সেটা কেন করলি না? মা তো ভাইয়াকে বলেছে অফিসে যাওয়ার সময় করিয়ে নেওয়ার জন্য। তোকে আমি যা বলেছি তাই কর। এক্ষুনি বাজারে যা আর জুতো ঠিক করে আন, নয়তো তোর খাওয়া আজকের জন্য বন্ধ থাকবে। এইদিকে কথাগুলো তো আকাশের তেমন একটা গায়ে লাগে না, কেননা গত 2 বছর ধরে এই কথাগুলো শুনে আসতেছে। পড়াশুনো শেষ করে চাকরির জন্য যেখানে ইন্টারভিউ দিচ্ছে, সেখানে ঘুষের জন্য চাকরি হচ্ছে না। পরিবার তো টাকা দিবে না, সেজন্য চাকরি হচ্ছে না। চাকরি হচ্ছে না বলে এভাবে প্রতিনিয়ত কথা শুনেই যাচ্ছে। সেজন্য জুতো নিয়ে বেরিয়ে পড়ে বাজারে। জুতো ঠিক করে আবার চলে আসে, তখন দেখে আবির নাস্তা করতেছে। এতক্ষণ লাগে তোর আসতে? সে কখন পাঠালাম তোকে? আর একটু হলে তো ওর অফিসেও মিস হয়ে যেত। কি করব, মুচি তো আসেনি, সেই জন্য অপেক্ষা করতে হয়েছে। আকাশ, হাত ধুয়ে আয়, আমি তোকে খেতে দিচ্ছি। ব্যাগ রেখে হাত মুখ ধুয়ে আসে। ততক্ষণে আবির নাস্তা করে জুতা পরে বেরিয়ে পড়ে। এরপর আকাশ নাস্তা করে নেয়। কিছুদিন পরে আকাশ, তোর ভাবিকে নিয়ে আসবি ওর বাবার বাড়ি থেকে। কখন যেতে হবে? এই তো বিকেলে গেলেই হবে। ঠিক আছে, যাব। এইদিকে ওর ভাইয়ের থেকে টাকা নিয়ে নেয় ভাড়ার জন্য। দুপুরে আসে ইরার সাথে দেখা করার জন্য। তুমি কিছু ভেবেছো? ভাবতেছি দেশেই কিছু একটা করব, নয়তো আমি দেশের বাইরে চলে যাব। তুমি কোনো চিন্তা করো না, তুমি শুধু একটা চাকরি জোগাড় করতে পারলেই হয়ে যাবে। তারপর আমি বাবাকে আমাদের বিয়ের কথা বলবো। ঠিক আছে, আমাকে এখন উঠতে হবে। এত তাড়াতাড়ি তুমি চলে যাবে? যেতে হবে, কেননা ভাবিকে আনতে হবে। তোমার ভাবি তো তোমাকে একটুও দেখতে পারে না। কিন্তু কি করব, ওনাকে নেয়ার জন্য না এলে রাতে তো অনেক কথা শুনিয়ে দিবে আমাকে। ঠিক আছে, যেও তাহলে। আর শোনো, আমার পরীক্ষা কয়েকটা মাস পরেই। তাহলে পড়াশুনো মনোযোগ দাও। দিব কিভাবে বলো? তোমার কোনো গতি না হওয়া পর্যন্ত আমার যে কোনো দিকে কোনো শান্তি নেই। চিন্তা করো না, আল্লাহ চাইলে দেখবে খুব তাড়াতাড়ি কিছু একটা হবে আমার। পড়াশোনা তো করতে হবে, সেই জন্য বেশি বাইরে বের হতে পারবো না। যদি বেশি প্রয়োজন হয় তাহলে আমাকে কল দিয়ে দেখা করার জন্য বলিও। আচ্ছা, জানাবো। তাহলে আমি এখন চলি। কিছুক্ষণ পরে ওরা যে যার মতো করে চলে যায়। কিছুক্ষণ পরে আকাশ ওর ভাবির বাসায় আসে, কিন্তু ওখানে আকাশকে কোনো কিছুই খেতে দেওয়া হয়নি, কেননা সাথী আকাশকে গেটের সামনেই দাঁড় করিয়ে রেখেছে। সেজন্য কোনো কিছু খাওয়া আর হলো না। কিছুটা সময়ের পরে সাথী নিচে নেমে এলো। কিরে, গাড়ি কই? আপনি কখন নিচে নামবেন তা তো জানি না আমি, সেজন্য গাড়ি থামিয়ে রাখলে তো ওনাকে আমার অতিরিক্ত টাকা দিতে হবে। এখন দাঁড়িয়ে না থেকে তাড়াতাড়ি করে গাড়ি ডেকে আন। ঠিক আছে, যাচ্ছি। রাস্তা থেকে বের হয়ে একটা গাড়ি ডেকে আনে। এরপর ওই গাড়িতে চলে আসে বাড়িতে। সাথী তো হেঁটে বাজারের ভিতরে চলে যায়, কিন্তু লাগেজটা আকাশকেই যে ভিতরে নিয়ে যেতে হবে সেটাও জানে, তাই কিছু না বলে লাগেজ নিয়ে চলে আসে। রাতের বেলায় পরিবারের সবাই একসাথে খেতে বসে। তখন মা, আপনাকে একটা কথা বলার ছিল। কি কথা? আপনি আকাশকে রোজগার করতে বলুন, নয়তো ওকে এই বাসা থেকে বের হয়ে যেতে বলুন। বৌমা, এসব কি বলছো? আকাশ এই বাড়ির ছেলে, ওকে তুমি এইভাবে বের হয়ে যেতে বলতে পারো না। আবির, তুই চুপ করে আছিস কেন? মা, সাথী তো ঠিকই বলেছে। ওগো, তুমি চুপ করে আছো কেন? আমরা তিনজনেই এই সিদ্ধান্ত নিয়েছি, আকাশ যদি এই বাসায় থাকতে হয় ওকে প্রতি মাসে 10,000 টাকা করে দিতে হবে। যদি তা নাই পারে তাহলে ওকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। বাড়ি ছেড়ে ও কোথায় যাবে? আকাশ কোথায়? আকাশ কোথায় যাবে বা না যাবে তা আমি জানি না, তবে ও যদি এখানে থাকতে হয় তাহলে ওকে 10,000 টাকা করে দিয়ে এই বাসায় থাকতে হবে, ব্যাস। বাবা,
তোমাদের কথা শুনে মনে হচ্ছে আমি তোমাদের আপন সন্তান না। কেন মনে হচ্ছে না? কোনো বাবা নিজের আপন সন্তানের সাথে এরকম আচরণ করতে পারে না। কোন ছেলে তোর মতো নিজের বাপ আর বড় ভাইয়ের উপরে বসে বসে খায়? কি শুরু করলে তোমরা? ছেলেটাকে একটু খেতে তো দেবে। থাক মা, আমার খাওয়া লাগবে না। আমি রুমে গেলাম। চোখের পানি ফেলতে ফেলতে রুমে চলে আসে, কিন্তু এই চোখের পানি দেখে কেউ কোনো কথা বলেনি। সবাই চুপ করে আছে। রাতে আকাশের মা আকাশের জন্য খাবার নিয়ে আসে, কিন্তু আকাশ সে খাবার খায়নি, সেজন্য উনি চলে আসে। রাতে আকাশ ওর সব কিছু গুছিয়ে রাখে। ভোরবেলায় ওর ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ে বাবুর বাসার দিকে। বাবু নিচে এসে আকাশকে ওঠায়, এরপর ওর রুমে আসে। কিরে তুই ব্যাগ নিয়ে? আকাশ এরপর সবটা বলতে থাকে বাবুকে। বাবু সবটা শুনে, তুই তো জানিস তোকে আমি 2-3 দিনের বেশি রাখতে পারবো না এখানে। আমি একটা ব্যবস্থা করে নিব ওর ভিতরে। সকালে আকাশ এই লোকটির দেওয়া কার্ড হাতে নেয়। ওই ঠিকানায় এসে ওনার সাথে দেখা করে। শেষমেশ তুমি এসেছো তাহলে। জি, আসতে হলো। কিন্তু আপনার এটা কিসের অফিস? আমি এখান থেকে বিভিন্ন দেশের লোক পাঠাই, তা তুমি হঠাৎ কি মনে করে? আকাশ ওনাকে সবটা বলতে থাকে। সবটা শোনার পরে, শোনো, আমি তোমাকে টাকা দিয়ে সাহায্য করতে নাই পারি, কিন্তু তোমাকে একটা অফার দিতে পারি। কি রকম অফার? আমি তোমাকে 3 বছরের জন্য লন্ডনে পাঠাতে পারি, তবে তুমি আমার যে উপকার করেছো তার বিনিময়ে আমি তোমার থেকে কোনো টাকা নেব না, একদম ফ্রিতে সব কিছু করে দেব। কিন্তু এই 3 বছরে আমি ওখানে করব কি? এই 3 বছরে তুমি মিনিমাম 60 লক্ষ টাকা রোজগার করতে পারবে, একটি ফ্যাক্টরিতে কাজ করবে, দৈনিক 15 ঘন্টা করে ডিউটি। এখন তোমার কাছে সবটা। যদি রাজি থাকো আমি তোমাকে 10 দিনের ভেতরে পাঠিয়ে দেব। কিন্তু কোনো ভয় বা বুঝতেই তো পারছেন। তুমি আমার জীবন বাঁচিয়েছো, তার বিনিময়ে তোমার জন্য এই সামান্য কাজটি আমি করব না, তা কি করে হয়? আচ্ছা, আমি পাসপোর্ট কালকে নিয়ে আসবো। আচ্ছা, তোমাকে কিন্তু 1 টাকা খরচ করতে হবে না। ধন্যবাদ স্যার। ওখান থেকে এসে বাবু আর শাকিলকে সবটা বলে। ওরাও শুনে খুশি হয়। পরের দিন পাসপোর্ট এনে দিয়ে দেয়। তুমি তাহলে তোমার ব্যাগপত্র গুছিয়ে নাও, আমি 7 দিনের ভেতরে চেষ্টা করব তোমাকে টিকিট করানোর জন্য। আচ্ছা, চলি তাহলে। কি হয়েছে বলো? আমি 10 দিনের ভিতরে দেশের বাইরে চলে যাচ্ছি। দেশের বাইরে যাচ্ছ মানে? তোমার পরিবার কি টাকা দিচ্ছে যাওয়ার জন্য? ওনারা তো আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। কিভাবে কি হলো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আকাশ ওই রাতে ঘটে যাওয়ার কথাগুলো বলতে থাকে। তারপর ওই লোকটার ব্যবহারও সবটা বলে। সবটা শুনে, লোকটা তোমাকে ফাঁসাবে না তো? আমি লোকটাকে বাঁচিয়েছি। যদি এর বিনিময়ে লোকটা আমায় ক্ষতি করার চেষ্টা করে, তাহলে তো আমার কিছু করার নেই। তাছাড়া আমি চলে আসলাম লন্ডনে। এরপর তোমার সাথে তো যোগাযোগ হবেই। যখন তোমার পরিবার তোমার বিয়ের কথা উঠাবে, তখন তুমি আমার কথা বলিও ওনাদের। তারপর দরকার হলে আমি নিজে ওনাদের সাথে কথা বলবো। আচ্ছা, তাই করব। তুমি আমার জন্য অপেক্ষা করতে পারবে তো? আবার অন্য কারো হয়ে যাবে না তো? অন্য কারো হওয়ার ইচ্ছা থাকলে তোমার কাছে এতগুলো বছর পড়ে থাকতাম না। আচ্ছা, আমি তাহলে চলি এখন। ঠিক আছে, যাও সাবধানে। 7 দিন পরে আকাশের টিকিট হয়ে যায়। এয়ারপোর্টে ওই লোকটা আকাশকে নিয়ে এসেছে। সাথে বাবু আর শাকিল ছিল, তবে ইরা আসেনি। কেননা আকাশ আগেই ইরার সাথে দেখা করে নিয়েছে। কেননা ইরা এখানে আসলে অনেক কান্না করবে, সেজন্য এখানে আর আসতে বলেনি ইরাকে। অনেকটা সময়ের পরে বিদায় নিয়ে চলে যায়। 1 দিন পরে চলে আসে লন্ডনে। ওখানে এসে ইরাকে কল দিয়ে জানায়। সাথে বাবু, শাকিল আর ওই লোকটাকেও কল দিয়ে জানায়। উনি সবটা শুনে। তোমাকে আমি যে খামটা দিয়েছি ওইখানে ঠিকানা লেখা আছে, সাথে একটা চিঠি। তুমি ওখানে এসে মালিকের কাছে সবটা দিয়ে দিও, বাকিটা উনি দেখে নেবেন। জি, তাই করব। পরের দিন ওই ঠিকানায় যায়। তারপর লোকটা যেমন যেমন বলেছে তেমনটাই করে। ওই মালিক সবটা পড়ে আকাশের বেতন ঠিক করে, যা বাংলাদেশের টাকা হিসাব করলে 2,20,000 টাকা করে পড়ে।
ওই দিন সবটা করে চলে আসে ওখান থেকে। 2 দিন পরে কোম্পানিতে জয়েন করে কাজ করতে থাকে। ডিউটি শেষ করে রাতে ইরার সাথে কথা বলতে থাকে। এভাবে যেতে যেতে 1 মাস পার হয়ে যায়। ইরা আর আকাশের প্রেম ভালোই যেতে থাকে। অন্যদিকে আচ্ছা, আকাশের কোনো খোঁজ নিয়েছো তোমরা? ওর খোঁজ নেওয়ার কোনো দরকার নেই। তুমি বাবা হয়ে এরকমটা বলতে পারলে? পেরেছি। ওর মতো আকাইম্মা ছেলে থাকার চেয়ে আমার না থাকাই ভালো। আল্লাহ জানে আমার ছেলেটা কি করছে, কোথায় আছে। এত দরদ হলে কল দিয়ে কথা বলো। ফোন তো বন্ধ পাচ্ছি। দেখুন, হয়তো লজ্জায় ফোন বন্ধ করে রেখেছি। তুমি চুপ করো, তোমার জন্যই আজকে আমার ছেলের এরকম অবস্থা হয়েছে। দেখুন মা, সব দোষ আমাকে দিবেন না, আমি তেমন কিছুই করিনি। তাহলে কে করেছে? দিনের পর দিন ছেলেটার উপরে কত অত্যাচার, কত কথা শোনাতে, সেসব কথা তো নাই বললাম। দেখুন, এই সংসারে আপনার ছেলে আর বাবা টাকা দিয়ে সংসারটা চালাই। তাছাড়া আমার স্বামীর টাকায় একটা লোক বসে বসে খাবে, কোনো কাজ কাম করবে না, সেটা কি আমি মেনে নেব? বৌমা তো ঠিকই বলেছে। আকাশকে লেখাপড়া শিখিয়েছি, তারপরেও যদি চাকরির ব্যবস্থা করতে না পারে তাহলে আর কি করব আমরা? চাকরি তো অনেক জায়গায় পেয়েছিল, কিন্তু ঘুষ ছাড়া চাকরি দিবে না। তাহলে এখন তুমি ভেবে দেখো দোষটা কার? নিজের জমানো টাকা এভাবে আমি খরচ করতে পারবো না। মা, তুমি এমন করছো কেন বলো তো? আকাশ যেখানে যাওয়ার যাক, যদি কখনো ফিরে আসে তাহলে সেটা তখন। আমিও সেটাই বলি। এভাবে 1টা বছর চলে আসে। তখন ইরার বাবা মা ইরাকে ডেকে বলে, তোর সাথে আমাদের কিছু কথা আছে। কি কথা বাবা? তোর ফাইনাল পরীক্ষা কবে? এই তো আব্বু, আর 3 মাস বাকি আছে। এটা বলার জন্য কি আমাকে ডেকেছো? আচ্ছা শোন, তোকে আরেকটা কথা বলার ছিল। কি কথা, তাড়াতাড়ি বলো, আমাকে ভার্সিটিতে যেতে হবে। শোন, আমরা তোর জন্য ছেলে দেখা শুরু করব কি? আমার তো পরীক্ষা এখনো শেষ হয়নি। তাছাড়া তোমাদের সাথে আমার আগেই কথা হয়েছে, আমার পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত আমাকে বিয়ের কোনো কথা কিন্তু বলতে পারবে না। বললেই তো বিয়ে হয়ে যায় না? এখন থেকে দেখা শুরু করলে মোটামুটি 2 মাস তো লেগেই যাবে ভালো ছেলে খুঁজে পেতে। আচ্ছা, তোকে একটা কথা জিজ্ঞেস করব। সে তখন থেকে তো জিজ্ঞেস করেই যাচ্ছ। এটা কিন্তু সিরিয়াস প্রশ্ন। ঠিক আছে, বলো। আচ্ছা, তোর কি পছন্দের কেউ আছে? দেখ, একটা মানুষের পছন্দ থাকতেই পারে। দেখা যাবে তোকে জিজ্ঞেস না করেই তোর জন্য ছেলে দেখলাম, তখন তোরও ভালো লাগবে না। সেই জন্য আগেই জিজ্ঞেস করে নিলাম। যদি তোর পছন্দের থাকে তাহলে আমরা ওর পরিবারের সাথে কথা বলবো। যদি পছন্দের কেউ না থাকে তাহলে আমরা অন্যদিকে ছেলে দেখা শুরু করব। এখন ডিসিশন তোর কাছে। আম্মু, আমি একটা ছেলেকে ভালোবাসি, ও আমাকে ভালোবাসে। তা ছেলেটার নাম কি? থাকে কোথায়? পরিচয় তো বল। ইরা এবার ওর পরিবারকে সবটা বলতে থাকে। সবটা ওনারা জানার পরে ছেলের পরিবার রাজি হবে তো? ও তো ওর পরিবারের সাথে কথাই বলে না, শুধু আমাকে বলেছে দেশে এসে ওর মাকে ওই বাসা থেকে নিয়ে আসবে। তাছাড়া আকাশ বলেছে এই দিকটায় একটা ফ্ল্যাটও দেখার জন্য ও কিনবে। ফ্ল্যাট দেখতে হবে না, তুই আকাশকে বলিস ওর মাকে নিয়ে চাইলে আমাদের বাসায় থাকতে পারবে। তাছাড়া আমরা দুজন, আর তুই ছাড়া তো কেউ নেই। ঠিক আছে, আমি রাতে ওর সাথে কথা বলে নেব। তাও আসতে আরো কত বছর লাগবে? এই তো 1.5 বছর। তাহলে তোর জন্য ছেলে দেখলাম না। কথাটা শুনে ইরা ওর বাবা মাকে জড়িয়ে ধরে। রাতে আকাশ কল দেয়, তবে ইরা আজকে শাড়ি পরেছে, সেই জন্য কিছুটা অবাক হয়। কি ব্যাপার, আজকে শাড়ি কেন? দেখো তো আমাকে বউ বউ লাগছে কিনা। অনেক কিউট লাগতেছে তোমাকে। তা এবার এই শাড়ি পরার রহস্য তো বলো। লজ্জা করছে আমার। বাহ, এটুকুতেই এত লজ্জা? এরপর যা বলবো এতে তো আরো লজ্জা পাবে। আচ্ছা শোনো, বাবা মা হঠাৎ করে বলেছে আমার ছেলে দেখবে। পরে আমার পছন্দের কেউ আছে কিনা জানতে চেয়েছিল, আমি তোমার কথা বলেছি, বাবা মা রাজিও হয়েছে। সেই জন্য এখন আর আমার কোনো ভয় নেই। তাছাড়া বাবা মা এটাও বলেছে তোমাকে আলাদা করে ফ্ল্যাট কিনতে হবে না, তুমি দেশে এসে সরাসরি তোমার মাকে নিয়ে আমাদের বাসায় আসবে। তোমার মা আমার সাথে আমাদের বাসায় থাকবে। কি বলো, এত কিছু করে শেষমেশ ঘর জামাই থাকবো? থাকতে হবে, সেই জন্য আর কোনো কথা না। তোমার মায়ের নাম্বারটা দাও আমাকে, আমি ওনার সাথে কথা বলে নেব। ঠিক আছে, পাঠিয়ে দিব নাম্বার। কিছুক্ষণের ভিতর নাম্বার পাঠিয়ে দেয়। 2 দিন পরে ইরা ওই নাম্বারে কল দেয়। হ্যালো, কে বলছেন? আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। তা তুমি কেমন আছো? তোমাকে তো ঠিক চিনলাম না। জি আন্টি, আমাকে চিনবেন না, তবে আমি আপনার সাথে দেখা করতে চাই।
কিন্তু আমি তোমাকে ঠিকভাবে চিনি না, তোমার সাথে দেখা করাটা কি ঠিক হবে? যদি দেখা করেন তাহলে আমি আকাশের খোঁজ আপনাকে দিব। তুমি জানো আমার আকাশ কোথায় আছে? জানি। আমি চাইলে ওর সাথে আপনার কথাও বলিয়ে দিতে পারি। আমাকে কোথায় আসতে হবে বলো, আমি চলে আসবো। তাহলে একটা ঠিকানা নোট করেন। উনি ঠিকানা নোট করে, পরে ইরা ওনাকে বলতে থাকে কখন আসতে হবে। 2 দিন পরে আকাশের মা আসে একটা ঠিকানায়। এইদিকে ইরা আগেই বসে আছে ওই জায়গায়। আন্টি, আপনি কি আকাশের আম্মু? হ্যাঁ, কিন্তু তুমি জানো কি করে? আন্টি, আমি ইরা। আপনার সাথেই আমার ফোনে কথা হতো। আমার আকাশ কোথায়, আর তুমি আকাশকে চিনো কি করে? আন্টি, আমি আর আকাশ 4 বছর ধরে রিলেশনে আছি। আকাশ তো আমাকে এই ব্যাপারে কোনো কিছু বলেনি। আসলে আন্টি, পরিবারে আপনি ছাড়া অন্য কাউকে আকাশ গুরুত্ব দিত না, সেই জন্য আকাশ আমার কথা আপনাদের বলেনি। কিন্তু আমাকে তো বলতে পারতো। আন্টি, আকাশ আপনার কথা সবসময় আমাকে বলে, কিন্তু কি করব বলেন, আপনি আমাদের কথা জানার পরও আপনার পরিবারের বাকি সদস্য ওনারা তো জানার পরে আরও ঝামেলা করবে, সেই জন্য আমি ওকে চুপ করে থাকতে বলেছি। তুমি দেখতেও মাশাআল্লাহ অনেক সুন্দর, আমার কোনো আপত্তি নেই, কিন্তু ওর বাবা, ভাই, ভাবি ওরা তো। এখন আর ওদের ভয় পাবার কোনো কারণ নেই। কেন, কি হয়েছে? আকাশ কোথায়? আকাশ দেশের বাইরে আছে 2 বছর ধরে। কি? ও দেশের বাইরে আর আমাকে একবারও বলেনি? আসলে ও ইচ্ছা করেই যোগাযোগ করতে চায়নি। যোগাযোগ করলে হয়তো বাকিরাও কিছু জেনে যাবে। ভেবেছিল বিদেশ থেকে এসে আপনাকে সারপ্রাইজ দেবে, মানে আপনাকে নিয়ে আমাদের বাসায় চলে আসবে। তোমাদের বাসায় কেন? আসলে আকাশ ওই বাড়িতে আর ফিরে যাবে না, শুধু আপনাকে নেওয়ার জন্যই ওই বাসায় যাবে, তারপর আপনাকে নিয়ে আমাদের বাসায় আসবে। নিজের পরিবার ছেড়ে আমি আসবো কি করে? আপনার ছেলের সাথে আমার বিয়ে হলে তখন আমি তো আপনাদের পরিবারেরই একজন হব, তখন তো থাকতেই পারবেন। আচ্ছা, আকাশের সাথে আমার কথা বলিয়ে দাও। এখানে কথা বললে সমস্যা কি? আসলে আকাশ আপনার জন্য কিছু দিয়েছে, ও চাচ্ছে ওটা করেই আপনি ওনার সামনে আসুন। তাছাড়া এখন কল দিলে আপনি ওকে দেখতে পেয়ে কান্না করে দিবেন, সেজন্য বলছি বাসায় আসার জন্য। তাছাড়া পার্কে কান্না করলে অনেকে অনেক কিছু ভেবে নেবে। এরপর এরা গাড়িতে বসায়, তারপর নিজে ড্রাইভ করে ওনাকে নিয়ে চলে আসে ওনাদের বাসায়। ইরাদের বাসা মোটামুটি বড়ই আছে। আকাশের মা বাসা দেখে অবাক হয়, কেননা আকাশের অবস্থা দেখেও ইরা ওকে ভালোবেসেছে। এটা ভেবেই ভিতরে আসতেই তেমন কেউ ছিল না, কেননা ইরার বাবা মা দুজনেই বাহিরে ছিল। চলুন আন্টি আমার রুমে। ঠিক আছে, চলো তাহলে। তোমার বাবা মা, ওনাদের তো দেখছি না। বাবা মা বাইরে গেছে, 2টার দিকে ফিরবে। আমার রুমে আসুন। আকাশের মা রুমে এসে দেখে আকাশ আর ইরার একসাথে ছবি দেওয়ালে টাঙানো আছে। ওটা দেখেই ওনার চোখে পানি চলে আসে। আন্টি, এইগুলো পরে নিন। কি আছে এখানে? এখানে একটা নেকলেস, 2টা কানের দুল আছে, যা আকাশ আমাকে বলেছে আপনার জন্য যেন কিনে রাখি। আমি পছন্দ করে কিনে নিয়েছি, এখন এইগুলো পরিয়ে দিচ্ছি। তারপর আমি আকাশকে কল দিলে আপনারা দুজনে কথা বলতে থাকেন। বাকি কাহিনী আকাশের থেকে জেনে নেবেন, আমি ততক্ষণে আপনার জন্য কিছু বানিয়ে নিয়ে আসি। এরপর গহনাগুলো পরিয়ে দেয়। তারপর ইরা আকাশকে কল দেয়। আকাশকে দেখে ওর মা তো কান্না করতে থাকে। এখন ওর মায়ের চোখে কান্না দেখে আকাশ নিজেও কাঁদতে থাকে। এইদিকে এখানে ইরার থাকা ঠিক হবে না, সেই জন্য ও নিচে এসে কিছু একটা বানাতে থাকে। এইদিকে 1 ঘন্টা ধরে আকাশ ওর মায়ের সাথে কথা বলতে থাকে। এই 1 ঘন্টায় আকাশ কিভাবে লন্ডনে এলো, কিভাবে ইরার সাথে সম্পর্ক হলো, সব কিছুই ওই মায়ের সাথে শেয়ার করতে থাকে। যেহেতু আপনারা আগেই সবটা জানেন, সেই জন্য আমি নতুন করে আর কোনো কিছু জানানোর দরকার মনে করিনি। যারা জানেন না তাহলে একটু ভিডিওটা পিছিয়ে শুনে নেবেন। কিছুক্ষণ পরে ইরা নাস্তা বানিয়ে রুমে এসে দেখে কান্না করে ওনারা দুজনেই অবস্থা খারাপ। আরে আন্টি, এত কান্না করলে কি চলবে বলুন? আজ তুমি এত কান্না করলে আন্টি তো এমনিতেই কান্না করবে। তা এখন বলো, গহনাগুলো কেমন? সত্যি অনেক সুন্দর লাগছে মাকে। আম্মু, তুমি যাওয়ার সময়ে এই গহনাগুলো নিয়ে যেও। এইগুলো আমি নিয়ে গেলে তোর বাবা, ভাই, ভাবি ওরা দেখলে তো অনেক কথা বলবে। বলবে আমি এই বয়সে এত টাকা খরচ করে কেন এগুলো কিনেছি। তাছাড়া তোর ভাবি দেখলে তো এগুলো নিয়েই যাবে। তাহলে এখন এইগুলো কি করব? আমি বরং ইরার কাছে এইগুলো রেখে যাই। আমার কাছে রেখে দিলাম, কিন্তু সপ্তাহে 2-3 বার করে আমার বাসায় আসতে হবে আপনাকে। কিন্তু এতে তোমার বাবা মা।
আপনার ছেলে শ্বশুর বাড়িতে আসবেন, সেখানে কে কি বলবে? তাছাড়া বাবা মা একটু পরে আসবে, তখন ওনাদের সাথে কথা বলে সবটা বুঝতে পারবেন আমার বাবা মা আসলে কেমন। এইদিকে আকাশ কল দিয়ে কাজে যায়, অন্যদিকে ইরা আর আকাশের মা নাস্তা করতে থাকে। 2টার পরে ইরার বাবা মা আসে, ইরার সাথে ওনাকে দেখে জিজ্ঞাসা করে, ইরা উনিকে? ওনাকে তো চিনলাম না। আম্মু, উনি আমার হবু শাশুড়ি, আর শাশুড়ি আমা ওনারা আমার বাবা মা। এরপর বাকিটা ওনারা নিজেদের মধ্যে পরিচয় হয়ে নেয়। এরপর ওনারা কথা বলতে থাকে। সত্যি আমার ছেলে অনেক ভাগ্য করে ইরার মতো একটা মেয়েকে জীবন সঙ্গী হিসেবে পেয়েছে। আমরা আমাদের মেয়েকে কোনো অভাব বুঝতে দেইনি, সেজন্য ও যখন আমার আকাশের কথা আমাকে বলল তখনই আমরা রাজি হয়ে গেছি। কারণ টাকা পয়সার দিকে তাকিয়ে তো আমরা নিজেদের মেয়ের সুখ নষ্ট হতে দিতে পারি না। আপনাদের সাথে পরিচিত হয়ে অনেক ভালো লাগলো। আমি তাহলে এখন আসি। ওদের কি দোষ দিব বলেন? একটা বেকার ছেলে যখন পরিবারের টাকায় খাওয়া শুরু করে তখন পরিবারের বাকি লোকজন তো এরকম করবে, কিন্তু আমার পরিবার একটু বেশিই করে ফেলেছে। সেজন্য আজকে 2 বছর ধরে আমি আমার ছেলের থেকে দূরে সরে আছি। এখন চলো আমরা খাওয়া শুরু করি। এইদিকে এরা খেতে থাকে, অন্যদিকে আকাশের পরিবারের মধ্যে। কি ব্যাপার বাবা, মাকে সকাল থেকে দেখছি না? আমাকে বলল ওর কোনো বান্ধবীর বাসায় যাবে, ফিরতে লেট হবে। ও আচ্ছা, তাহলে আমরা খেয়ে নিই। উনি যদি এসে খেতে চায় তাহলে খেয়ে নিতে পারবে। আবির কখন আসবে? এই তো বাবা বিকেল 5টায় আসবে। কেন, কিছু কি লাগবে? আমার প্রেসারের ওষুধগুলো লাগবে। আচ্ছা, আমি নিয়ে আসার জন্য বলবো। এই দিকের ঝামেলা শেষ, সাথে ইরার পরিবার থেকে আকাশের মাও কথা বলে বের হয়ে চলে আসে। বিকালবেলায় আকাশের মা বাসায় ফিরে, তবে ওনাকে আজকে অনেক খুশি দেখাচ্ছে। কি ব্যাপার মা, আপনাকে হঠাৎ এত খুশি দেখাচ্ছে কেন? অনেক দিন পর বান্ধবীর বাসায় গেলাম, ওর সাথে অনেক গল্প করলাম, সেজন্য খুশি তো লাগবেই। তা খাবার কি দেবো? আমি খেয়ে এসেছি, আমি এখন ঘুমাতে যাব, পরে কথা বলবো। ঠিক আছে মা। এইদিকে বিকেলে আবির ঔষধ নিয়ে বাসায় ফিরে। এই নাও মায়ের ঔষধ। তোমার সাথে আমার কিছু কথা বলার ছিল। কি কথা? তুমি বাবাকে বলে সম্পত্তি তোমার নামে করে নাও। বাবা কি তাতে রাজি হবে? রাজি কেন হবে না? তাছাড়া বাবা তো তোমার কথা শোনে। মাকে এই ব্যাপারে কোনোভাবে জানানো যাবে না। আচ্ছা, আমি তাহলে বাবার সাথে কথা বলে দেখব। যত তাড়াতাড়ি পারো করে নাও। বলা তো যায় না তোমার ভাই কোন দিক থেকে চলে আসে। আসলেও আকাশ তো 2 বছর ধরে গায়েব, কোথায় আছে কি করছে তা জানি না। আচ্ছা, তাহলে মা যখন বাসায় থাকবে না তখন বাবার সাথে এই ব্যাপারে কথা বলে দেখতে হবে। সেটাই করিও। আবারও 5 দিন পরে আকাশের মা বাসার বাইরে যাচ্ছে, সেই সুযোগে আবির আর সাথী আসে। বৌমা, কিছু বলবে কি? বাবা, আপনার ছেলে আপনার সাথে কিছু কথা বলার জন্য এসেছে। কি কথা বলো? আচ্ছা বাবা, আকাশে তো 2 বছর ধরে কোনো খোঁজ নেই, বেঁচে আছে নাকি মরে গেছে সেটাও জানি না। ও মারা গেলেও আমার কোনো কিছু যায় আসে না। যে ছেলে 2 বছর হয়ে গেল বাবা মা পরিবারের খোঁজ নেয় না, সে ছেলের কথা আমি শুনতে চাই না। তোরা কি এই কথা বলার জন্য এসেছিস আমার কাছে? এর বাইরেও আরেকটা কথা বলার জন্য এসেছি। কি কথা বল? বাবা, তোমার তো বয়স হচ্ছে, সেজন্য আমি বলছিলাম বাড়িটা কি আমার নামে লিখে দেওয়া যায় না? হঠাৎ বাড়ি কেন লিখে দিতে হবে? আমাদের পরে তুই তো এই বাড়ির মালিক হবি। কিন্তু পরবর্তীতে যদি আকাশ এসে দাবি করে তখন কি করব? ও যদি দাবি করে তাহলে তো ওকে সম্পত্তি তখন দিতে হবে। সেজন্য তুমি যদি আমার নামে করে দাও তাহলে তো আর ওই ভাগ পাবে না। কথাটা ঠিক বলেছিস। তাহলে উকিলের সাথে কথা বলে দেখি বিষয়টা নিয়ে। ঠিক আছে আব্বু, তুমি কথা বলে আমাকে জানিয়ে দিও, তবে মাকে এই ব্যাপারে জানিও না। ঠিক আছে বাবা। এদিকে আবির আর সাথী তো অনেক খুশি, কেননা ওর বাবা ওর কথা মেনে নিয়েছে। এইদিকে ওরা প্ল্যান করতে থাকে কি কি করবে না করবে। অন্যদিকে আকাশের মা ইরাদের বাসায় আসে, এসে ইরার পরিবারের সাথে কথা বলতে থাকে। কিছুদিন পরে আকাশের বাবা আসে উকিলের সাথে কথা বলার জন্য। কথা শেষ করে উনি কাগজ নিয়ে আবির আর সাথীর কাছে আসে। এই নে কাগজ, আমি পুরো বাড়ি তোর নামে লিখে দিয়েছি। তোমাকে যে কি বলে ধন্যবাদ দিব সে ভাষা আমার নেই। তুই আমার ছেলে, তোর জন্য এতটুকু তো করতেই পারি আমি। আচ্ছা বাবা, এখন থেকে তাহলে এই বাড়ির মালিক আমি। পুরোপুরি তুই মালিক না। বাবা, পুরোপুরি মালিক না বলতে। আমি কাগজে কিছু শর্ত লিখেছি, যদি তোমরা এই শর্তগুলো
কোনোটা ভঙ্গ করিস তাহলে এই বাড়ি তোরা পাবি না। কিরকম শর্ত? তোরা নিজেরাই শর্তগুলো পড়ে নে। আবির সাথী শর্তগুলো পড়ে তো অবাক হয়, কেননা এরকম যে শর্ত থাকতে পারে বা শর্ত লিখবে তা ওরা নিজেরাও বুঝতে পারেনি। বাবা এরকম অদ্ভুত শর্ত কেন? আমার বয়স তো কম হয়নি, তাছাড়া আমি অনেক দেখেছি অনেক পরিবারে তাদের সম্পত্তি ভাগ করে দেওয়ার পর মা বাবার খোঁজ খবর ছেলেরা নিতে চায় না। সেই জন্য আমি উকিলের সাথে কথা বলে এরকম শর্ত দিয়েছি। কি যে বলে না, আমরা কেন আপনাদের সাথে এরকমটা করতে যাব? বলা তো যায় না কখন কোন মন কোন দিকে ঘুরে যায়। চিন্তা করবেন না, এরকম কোনো কিছুই হবে না। না হলেই ভালো, তোমরা তাহলে এসো। জি বাবা, আসছি। এদিকে আপনারা হয়তো ভাবছেন কে কি শর্ত দিয়েছে, এই নিয়ে ভাবছেন। চিন্তা করবেন না, একটা সময়ে এই শর্তগুলোর ব্যাপারে আপনারা ঠিকই জানতে পারবেন। শুধু সময়ের অপেক্ষা করুন। এইদিকে সাথী রুমে এসে দেখেছো তোমার বাবা কত চালাক, কেন, কি হয়েছে? এতগুলো শর্ত দিয়ে দিল। এসে সমস্যা কি? আমার এখন যেভাবে চলতেছি সেভাবে চলতে থাকবো, এতে করে ঝামেলা তো হবে না। আমি তা বলিনি। তাহলে কি বলতে চাইলে? বাবার পেনশন যা আছে তা দিয়ে তো আর 1 বছর উনি সংসারটা টানতে পারবে, কিন্তু এই 1 বছর পর যখন ওনার পেনশন শেষ হয়ে যাবে তখন তুমি মাসে এতগুলো টাকা দেবে কি করে? তুমি ঠিক কি ভাবতেছো বলো তো? আমি ভেবেছিলাম ওপরে কিছু রুম ভাড়া দেব, কিন্তু সেটাও তো হবে না। কে বলেছে হবে না? এখন তো 2টা রুম বাকি আছে। তো ওই 2টা রুম যদি ভাড়া দিই আমরা, তাহলে তো সংসারের জন্য টাকা হয়ে যাবে। আচ্ছা, আমি এই নিয়ে বাবার সাথে কথা বলবো। সেটাই করো, তাহলে আমরা ভাড়া দিয়ে যে টাকা পাবো সেই টাকা দিয়ে জমিয়ে রাখবো, যা আমাদের একটা সময় অনেক কাজে লাগবে। ঠিক আছে, সবে তো বাড়িটা লিখে দিল, কয়েকটা দিন যাক, তারপর না হয় বাকিটা করে নিব। ঠিক আছে চলো। কি ব্যাপার, তোরা এখানে কেন? এসেছি বাবার সাথে কিছু কথা বলার জন্য। কি কথা? বাবা, বলছিলাম কি, আমাদের ওপরে তো 2টা রুম খালি আছে, আমরা যদি ওই 2টা রুম ভাড়া দিই তাহলে কিন্তু আমাদের সংসারে কিছু টাকা তো জমানো যাবে। এটা হতে পারে না। কেন হতে পারে না? আকাশের রুমে অন্য কেউ এসে থাকবে, তা আমি হতে দিব না। এজন্য তোমাকে কিছু বলতে চাই না আমি। বাবা, তুমি কি বলো? আবির তো ঠিকই বলেছে। আকাশ যেখানে 2 বছর পার হয়ে গেল অথচ আসার কোনো নামই নেই, তার উপর সংসারের কোনো টাকা দেওয়ারও প্রয়োজন মনে করে না, সেখানে তো কোনো দরকারই নেই। ওর জন্য এভাবে রুম খালি করে রাখার কি দরকার? ওর দ্বারা তো 2 টাকা রোজগার হয় না, সেখানে ওর জায়গায় যদি অন্য কেউ আসতে কিছু টাকা পায় তাহলে তো অনেকই ভালো, তাই না? বাবাও আপনার কথা একমত, কিন্তু মা তো মনে হয় না রাজি হবে। আমার কথাই শেষ কথা, সে ওর মা রাজি হোক আর বা না হোক আমার কোনো কিছু করার দরকার নেই। তোমরা যা খুশি করো, আমাকে এই নিয়ে কোনো কিছু জিজ্ঞেস করবে না। ঠিক আছে বাবা, আমি তাহলে লোক দেখতে থাকি। তা ভাড়া কত চাইবো? 25,000 টাকা চাইবি। এর ভিতরে ফার্নিচার থেকে শুরু করে খাওয়ার জিনিস ছাড়া সব কিছু তো ওরা ফ্রিতে পাবে, কেননা ওই খাটগুলো তো আর কোনো কাজে লাগতে পারবে না, তাই না? ঠিক আছে, আমি তাহলে সেভাবে কথা বলে নিব। এইদিকে আপনারা তো বুঝতেই পারলেন একটা বেকার ছেলের বাড়িতে কি রকম মূল্য থাকে। অবশ্য সব ছেলের এরকম মূল্য হয় না, কিন্তু অনেক ছেলের ক্ষেত্রেই এরকমটা হয়ে থাকে। আবির কয়েকটা দিন খোঁজার পরে 4 জন লোক পায় যারা একই পরিবারের। এরপর কথাবার্তা বলে ওদের ওই বাসায় জায়গা করে দেয়। এভাবে আরও কয়েকটা মাস কেটে যায়। এইদিকে আকাশেরও আসার সময় হয়ে আসে। সেজন্য ইরা, আমি আর 2 থেকে 3 মাসের মধ্যে দেশে চলে আসতেছি। ওয়াও, এটা তো অনেক খুশির কথা। তা মা কি আসে এখানে? গত 3 মাস ধরে আসছে না। আমি কল দিয়েছিলাম কিন্তু বলেছে তোমার ভাই ভাবি তোমাদের 2য় তলায় কাউকে ভাড়া দিয়েছে, এই নিয়ে উনি আসতে পারেন না। আচ্ছা, সমস্যা নেই, আমি যখন চলে আসবো তখন বাকিটাও ঠিক করে নিব। ঠিক আছে, করে নিও। এদিকে রাতে আকাশের বাবার শরীর অনেকটা খারাপ হয়ে যায়। ওনাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে দেখুন, ওনার অবস্থা তো অনেক খারাপ, অপারেশন করাতে হবে। এতে মোটামুটি 2 থেকে 3 লক্ষ টাকা খরচ হবে। আপনারা তাহলে টাকার ব্যবস্থা করুন। এদিকে এই মুহূর্তে এতগুলো টাকা কোথায় পাবে, এই নিয়ে ওনারা একটা ঝামেলার মধ্যে পড়ে যায়। তখন আবি, এখন কি করবি বল? বাড়িটা তো অর্ধেক আর বিক্রি করা যাবে না, নয়তো
তাই করতাম, কিন্তু আমাদের কাছে সব মিলিয়ে তো 1,00,000 টাকার মতো হবে। তাহলে এখন ওগো তুমি চিন্তা করো না, টাকার ব্যবস্থা আমি করে নিব। তুমি এতগুলো টাকা কিভাবে জোগাড় করবে? সেটা নিয়ে তোদের ভাবতে হবে না। দেখো কি করা যায়। এইদিকে হাসপাতালে ভর্তি করানো হলো আকাশের বাবাকে। এরপর আকাশের মা আকাশকে কল দিয়ে সবটা বলতে থাকে। সবটা শোনার পর, আচ্ছা ইরাকে বলে দিয়েছি, তুমি ইরার কাছ থেকে টাকা নিয়ে নিও। ঠিক আছে, তাই করব। 2 দিন পরে ইরার কাছ থেকে টাকা নিয়ে অপারেশন করার জন্য টাকা জমা দেয়। এদিকে অপারেশন করা শেষ হলে এখন আর কোনো ভয় নেই। আপনারা ওনাকে এখানে 10 দিনের মতো রাখতে হবে, তারপর ওনাকে বাসায় নিয়ে যেতে পারবেন। ঠিক আছে ডক্টর। এদিকে কোথায় থেকে এতগুলো টাকা আসলো তা ওরা কেউই জানে না। কয়েকটা দিন পার হয়ে যায়। আকাশের বাবা অনেকটা সুস্থ অনুভব করে, সেজন্য ওনাকে বাসায় নিয়ে আসা হলো। এরপর ওনার দেখাশুনো করতে থাকে। এভাবে দিন যাচ্ছে। শুধু দলিলের শর্তগুলোর জন্য আবির ওর মা বাবা সেবা করে যাচ্ছে, নয়তো আরও আগে ওনাদের বের করে দিত রাতের বেলায়। তোমার বাবার এইভাবে সেবা আমি করতে পারবো না। আসতে বলো, বাবা শুনে যাবে। আচ্ছা, দলিলে ওই কথাগুলো আছে বলে তুমি 1,00,000 কেন দিতে রাজি হলে? আরে আমি তো এই জন্যই বলেছি যেন বাবা কথাটা শুনে অনেক খুশি হয়। তাছাড়া অপারেশন লেগেছে 3 লাখের মতো, আর উপরে ওষুধ আর হসপিটালে খরচ তো আছেই। আমি 1 লাখের কথা বলে আবার মন কিছুটা রেখেছি, যেন উনি কোনোভাবে বুঝতে না পারে আমি লোভ দেখাচ্ছি। সেই ঘুরে ফিরে লাভ কি হলো বলো? কিন্তু আমার প্রশ্ন হলো, আম্মু এতগুলো টাকা পেলো কি করে? আচ্ছা, ওনার বাবার বাড়ি থেকে নিয়ে আসেনি তো? এমনটাও হতে পারে, কিন্তু তাও 2 দিনে মামারা এত টাকা ম্যানেজ করলো কি করে? আমি তো সেটাই ভাবছি। এখন তাহলে কি করবে ভাবছো? ভেবে তো অনেক কিছুই ছিলাম, কিন্তু কাজ কিছুই হলো না। কবে ওনারা দুনিয়া ছেড়ে যাবে আর কবে আমরা মালিক হব? আবার তোমার ভাই না কোথা থেকে চলে আসে। এতগুলো বছর ধরে যখন আসেনি, তখন সামনে যে আসবে তার কোনো গ্যারান্টি নেই। তাছাড়া ও আসলেও তো বাবা ওকে কোনোভাবেই মেনে নেবে না। আচ্ছা, এখন ঘুমাও। এরা ঘুমিয়ে পড়ে। অন্যদিকে দিন যেতে থাকে। আকাশেরও আসার সময় হতে থাকে। এইদিকে কাল আকাশ দেশে আসবে, সেই জন্য আচ্ছা আবির, আমি এখন বের হব। তুমি এখন কোথায় যাবে মা? আমার কাজ আছে বান্ধবীর বাসায়, ফিরতে রাত হতে পারে বা আজকে নাও আসতে পারি। তোর বাবার খেয়াল রাখিস। ঠিক আছে। আকাশের মা বেরিয়ে পড়ে ইরার বাসায়। ওখানে আসার পরে ইরা আকাশের মাকে ওই গহনাটা পরিয়ে দেয়। এরপর ইরার পরিবার আর আকাশের মা গাড়ি করে এয়ারপোর্টে এসে নামে। এইদিকে আকাশ গেট দিয়ে বের হচ্ছে। তখন আকাশের মা দেখতে পায়, ওই তো আমার ছেলে। এইদিকে আকাশও ওনাদের দেখতে পায়। তারপর আকাশ দৌড়ে এসে ওর মাকে জড়িয়ে ধরে। কেমন আছো মা তুমি? কত বছর পর তোমাকে কাছে পেলাম। এতটা অভিমান করে চলে গিয়েছিলি তোর মাকে ছেড়ে? বাসায় তো দেখলে কিভাবে আমাকে কথা শোনাতো। চল এখন বাসায়। তা আমাকে জড়িয়ে ধরবে না? তোমার দেখি একটু লজ্জা নেই? তোমার বাবা মা সামনে জড়িয়ে ধরবে নাকি? উফ, সরি, ভুলে গিয়েছি। ইরা, আমরা তাহলে এখন বের হই এখান থেকে। আকাশ, তোমার সাথে পরিচয় করে দিই। ওনারা আমার বাবা মা, আর আব্বু আম্মু ও আকাশ তোমাদের একমাত্র মেয়ের হবু জামাই। তোর দিকে আসলে লজ্জা শরম সব উঠে গেছে। চলো বাবা আমাদের সাথে। জি চলুন তাহলে। কিন্তু ঘন্টা পরে ওরা চলে আসে ইরাদের বাসায়। ওখানে এসে আকাশ ফ্রেশ হয়ে নেয়। এরপর বিকালে ওনারা ড্রয়িং রুমে বসে বাকি আলাপ করতে থাকে। সবটা আলাপ শেষ হলে, আকাশ, আমাকে এখন বাসায় ফিরতে হবে। তা তুই কখন আসবি বাসায়? আমি 2 থেকে 3 দিনের মধ্যে আসবো। তবে একটা কথা, কি কথা? আমি কোথা থেকে এসেছি, এতদিন কি করেছি, এইসব বাসায় কোনোভাবে বলা যাবে না। এক কথায় আমি আগে যেমন ছিলাম ঠিক তেমনভাবেই যাব। কিন্তু কেন? আমি দেখতে চাই আমার কথা আজও কেউ ভাবে কিনা। তোমার মাথায় কি এসে চলে তা বোঝাই মুশকিল। আচ্ছা, আমি একটা কথা বলি, তোদের বিয়েটা কিন্তু যত তাড়াতাড়ি দেওয়া সম্ভব হয় দিয়ে দেওয়া দরকার। তাহলে তুমি আজকে থেকে যাও এখানে, কেননা কাল আমি আর ইরা বিয়ে করব। তারপর আমি ওকে নিয়ে ওই বাড়িতে যাব। তারপর দেখি কি হয়। আমি তাহলে কাজের ব্যবস্থা করি। হ্যাঁ বাবা, এখনই যাও। তোর কি আসলেই লজ্জা বলতে কিছু নেই? 5 বছর ধরে অপেক্ষা করতেছি, আর কত অপেক্ষা করবো বলো?
এই জন্য তোমার লজ্জা নেই? তুমি চুপ করো তো। তা আমার জন্য কি কি আনলে? সব তোর ব্যাগে। রাতে বের করে যার যার যেটা তাকে তা দিয়ে দিব। রাতে আকাশ ব্যাগ বের করে। প্রথমে ওর মায়ের জন্য একটা জায়নামাজ আর নামাজের বাকি উপকরণগুলো দেয়। ঠিক তেমনি ইরার বাবা মাকেও দেয়। এর বাহিরে আরও কিছু এনেছে, সে সব কিছু দিয়ে দেয়। সবটা পেয়ে ওনারা অনেক খুশি হয়। তোর বাবা আর ভাই ভাবির জন্য কিছু এনেছিস? এটা বাবার জন্য, আর এইগুলো ভাই ভাবির জন্য। শত হোক তারা তো আমার আপন। এগুলো যার সময় নিয়ে যাব। ঠিক আছে, সবারটা তো বুঝিয়ে দিলে, কিন্তু আমার জন্য কি কি এনেছো? তোমার জন্য তো আমি আছি। আমি যেখানে আছি সেখানে তোমার আর অন্য কিছু লাগবে কি? তুমি আমার সব কিছু, সেজন্য আমার কিছুই লাগবে না, শুধু তোমাকে পেলেই হবে। কিন্তু তাও বৌমার জন্য কিছু আনতে পারতি। আরে আমি মজা করছি। ওর জন্য এই গহনাগুলো এনেছি, এইগুলো বিয়েতে পরবে। আর এর বাহিরে একটা লাল কালারের শাড়ি। এর বাহিরে বিয়েতে যা যা লাগে সবটা এনেছি। ওয়াও, এত সুন্দর গহনা! শত হোক আমার বউ বলে কথা। ও হ্যাঁ মা, তোমার জন্য আরেকটা জিনিস আছে। কি জিনিস? এই চেনটা তোমার জন্য এনেছি। এটার কি দরকার ছিল? এখন তো ইরার চেয়ে আমার গয়না বেশি হয়ে গেল। তাতে কি, তুমি আমার মা, আর ইরা হচ্ছে বউ। বউয়ের চেয়ে মায়ের অবদান অনেক বেশি। একদম ঠিক বলেছো। তাছাড়া এইগুলো আপনারই প্রাপ্য। এখন যেহেতু সবারটা দেওয়া শেষ, তাহলে চলো আমরা এখন যে যার রুমে ফিরে যাই। ঠিক আছে, যাও তাহলে। এইদিকে রাতে আকাশ বাবু আর শাকিলকে দাওয়াত দেয়, এর সাথে ওই লোকটাকেও, যার কারণে আকাশ ওর স্বপ্নগুলো পূরণ করতে পেরেছে। সকালে ওরা সবাই ঠিকভাবে চলে আসে। দুপুরের দিকে ইরা আর আকাশের বিয়েটা হয়ে যায়। এরপর খাবার খেতে থাকে। খাওয়া শেষ করার পরে তোমাদের সাথে পরিচয় করিয়ে দেই, উনি মিস্টার শামসের চৌধুরী। ওনার কারণে আজকে আমি এই পর্যন্ত আসতে পেরেছি। কি বলে যে আপনাকে ধন্যবাদ দিব? আপনি আমার ছেলের জীবনটা পরিবর্তন করে দিয়েছেন। এভাবে বলবেন না। আপনার ছেলে যে আমার কারণে জীবনটাকে পরিবর্তন করতে পেরেছে, তেমনি ওর কারণেই আজকে আমি জীবিত আছি। সেখানে আমি ওর জন্য যা করছি সেটা তো আমার জীবনে মূল্যের কাছে কিছুই না। তাছাড়া আকাশ আমাকে বের হতে হবে। তুমি বড় হ্যাপি লাইফ কাটাও, এই দোয়া করি। ধন্যবাদ আপনাকে, আপনার মূল্যবান সময় ব্যয় করে আমার বিয়েতে আসার জন্য। এইভাবে বললে লজ্জা দিও না। চলি তাহলে আমি। জি আসুন। এভাবে বিকাল হয়ে আসে। এদিকে আকাশের মা চলে যায়, অন্যদিকে বাবু আর শাকিল মোটামুটি বাসর ঘর সাজিয়ে নেয়। ততক্ষণে রাত 8টা বাজে। ওরা বাইরে এসে, বন্ধু, আমাদের পাওনাটা বুঝিয়ে দে, আমরা চলে যাই। আজ রাতটা থেকে যেতে পারতি। আরে বন্ধু, চলে যাব। এরপর ওদের টাকা দিয়ে দিলাম। ওরাও যে যার বাসায় চলে গেল। রাতে পরিবারের সবাই একসাথে খেয়ে নিলাম। তারপর ইরা আকাশের রুমে চলে আসে। রুমে এসে ইরা আকাশের পা ছুঁয়ে সালাম করতে যাবে, তখনই আকাশ ইরাকে ধরে উপরে ওঠায়, সাথে বলে, বেঁচে থাকো মা, বেঁচে থাকো। ওই কি বললি তুই? আমি তোর মা হই? সরি, মুখ ফসকে বের হয়ে গেল। আসলে প্রথম বিয়ে তো, সেই জন্য রিহার্সাল নেই। তার মানে কি আরো কয়েকটা বিয়ে করার প্ল্যান আছে কি তোমার? একটা করেই যে শিক্ষা হয়ে যাবে তা আমি ঠিকই বুঝতে পেরেছি। বিড়বিড় করে কি ভাবতেছো? ভাবছি তোমার মতো তো আর কাউকে পাবো না, সেখানে বিয়ে আর করতেও হবে না। এই তো ভালো ছেলের মতো কথা বললে। যাও এখন লাইটটা অফ করো। অন্ধকারে দেখবো কি করে। কিছু যেন না দেখো, সেই জন্যই বন্ধ করতে বলছি। শুধু ডিম লাইটটা জ্বালিয়ে রেখো, বেশি অন্ধকারে ভয় করে। এখন তো আমি চলে এসেছি, ভয় করলে আমি তো আছি। কথা কম বলে কাজটা করো। এখন আবার কি কাজ করব? বুঝলাম না, সব কিছু কি আমাকেই বলে দিতে হবে? তুমি চোখ বন্ধ করো। ইরা চোখ বন্ধ করলে আকাশ হঠাৎ করে ইরাকে কোলে তুলে নেয়। এতে ইরা তো বেশি অবাক হয়ে যায়, তাও কিছু বলে না। কেননা আকাশ এখন স্বামী, সেই জন্য ইরা চুপ করে আছে। তাছাড়া ইরা নিজেও চায় আকাশ ওকে ওর সবটা দিয়ে ভালোবাসুক। এরপর ইরাকে নিয়ে বিছানায় আসে। তারপর তারপর কি হয়েছে তা আপনাদের জানতে হবে না, কেননা সব কিছু জানতে হয় না। সকালে ইরা গোসল করে,
নিচে নামে নাস্তা বানানোর জন্য। এদিকে আকাশ ঘুমাচ্ছে ইরাকে নিচে দেখে। তুই কেন নিচে নেমে এলি? তোমাকে সাহায্য করতে হবে। আমার সাথে তো ওরা আছে। তাতে কি হয়েছে? তাছাড়া এখন 9টা বাজে, ও তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খেতে চাইবে, সেজন্য চলে এলাম। তবে আজকে ওর জন্য আমি নাস্তা বানাবো। ঠিক আছে। এদিকে ইরা নাস্তা বানিয়ে রুমে নিয়ে আসে। এসে দেখে আকাশ রুমে নেই। এদিকে ওদিকে খুঁজেও পাচ্ছে না। হঠাৎ ওয়াশরুমের ভেতর থেকে একটা হাত বের হয়ে এলো। তুমি ওখানে কেন এলে? গান গাইতে এলাম। ওটা কি গান গাওয়ার জায়গা? সবই যখন বোঝো তখন বোকার মতো জিজ্ঞাসা কেন করো? আচ্ছা, আমি টাওয়াল ফেলে এসেছি, আমার টাওয়ালটা দাও। কোথায় রেখেছো? বিছানার উপরে আছে। তুমি বের হয়ে এসে নিয়ে যাও, আমি পারবো না দিতে। কি, আমি এরকম অবস্থায় বের হব? হবে। তুমি দিলে সমস্যা কি? আমি টিভিতে অনেক দেখেছি। কি দেখছো তুমি? ছেলেটা টাওয়াল নেওয়ার নাম করে বইয়ের হাত ধরে ভিতরে টেনে নেয়। দেখো, আমি এমনিতেও গোসল করেছি নতুন করে, আর গোসল করার আমার কোনো ইচ্ছা নেই। সেজন্য ভালো হবে তুমি বের হয়ে টাওয়ালটা নিয়ে যাও। বাহ, তুমি দেখি সবই জানো, বোঝো। সেটাই, যদি গোসল না করতাম তাহলে আসতাম, কিন্তু আমি গোসল করেছি, এখন আবার যদি গোসল করি মা কি ভাববে বলো তো? আচ্ছা, আমি বের হলাম, তুমি চোখে হাত দাও। ঠিক আছে, দিলাম। ইরা হাত দেয়। এদিকে আকাশ উঁকি দিয়ে দেখতে থাকে ইরা সত্যি হাত দিয়েছে কিনা। যখন দেখলো হাত দিয়েছে তখন বের হয়, কিন্তু ইরা ততক্ষণে চোখ থেকে হাত সরিয়ে নেয়। বাহ, তোমার এত সুন্দর বডি, আগে তো দেখিনি। রাতে না দেখলে? আরে রিং লাইটের আলোতে কি সবটা দেখা হয়? সত্যি, তোমার বিন্দু মাত্র লজ্জা বলতে কিছু নেই। 5 বছর রিলেশন করছি, তা লজ্জা পাওয়ার জন্য? তা অবশ্য ঠিক। এখন তাড়াতাড়ি চেঞ্জ করে নাও, একসাথে নাস্তা করব। 5 মিনিট সময় দাও আমাকে। 5 মিনিটে আকাশ তৈরি তো হয়ে নেয়। এরপর ওরা দুজনেই খেতে বসে। তখন ওরা একজন আরেকজনকে খাইয়ে দিতে থাকে। খাওয়ানো শেষ হলে ওরা দুজনেই নিচে নামে। তখন ইরা ওর বাবা মাকে জানায় ওরা আজকে আকাশের বাসায় যাবে। এটা শুনে, কি বলিস, আজকেই যাবি? বিয়ের পর শ্বশুর বাড়িতে যাওয়াটা তো দরকার, সেই জন্য যাই একবার ঘুরে আসি, দেখি না কি হয়। ওনারা যদি তোকে খারাপ কোনো কথা বলে? ওনারা খারাপ কথা বলবে তা আমি জানি। যেখানে আকাশ অনেক অনেক কথা শুনতো সেখানে আমাকে কেন বাদ দেবে? তবে আমাকে সবটা সহ্য করতে হবে, কেননা ওনারা তো সবটা জানে না, কিভাবে কি হয়েছে না হয়েছে। এইগুলো তো বলতে হবে ওনাদের, নয়তো ওনারা জানবে কি করে? তবে আকাশের বর্তমান অবস্থা সম্পর্কে ওদের জানতে দেব না। এটাই ভালো হবে। দেখি ওনারা কীরকম রিয়েক্ট করে। চলো তাহলে। গিফটের প্যাকেটে তো নিবে। ও হ্যাঁ, আমি নিয়ে আসতেছি তাহলে। একটু পরে ইরা নিচে নেমে আসে। তারপর এরা দুজনে গাড়িতে না উঠে একটা সিএনজি করে আসে আকাশের বাসায়। দারোয়ান আকাশকে দেখে চিনতে পারে, সেই জন্য দরজা খুলে দেয়। ভেতরে তোমাকে বাবা, ভাই, ভাবি অনেক কথাই বলবে, কিন্তু ওদের কথায় কিছু মনে করবে না। ওনারা আমাকে অনেক কথাই বলবে তা আমি জানি, সেজন্য চিন্তা করো না, আমি কিছুই মনে করব না। তাহলে চলো এখন ভিতরে যাই। ঠিক আছে, চলো তাহলে। ওরা দুজনে এসে ড্রয়িং রুমে বসে থাকে। এইদিকে সকাল 10টার পরে আকাশের ভাবি রান্না করার জন্য উঠে যখন নিচে আসে, তখন একটা ছেলে আর মেয়েকে দেখে উনি বরাবর অবাক হয়। কে এখানে এসেছে এত সকাল সকাল? এইদিকে ড্রয়িং রুম থেকে কোনো শব্দ নেই, সেজন্য সাথী এবার ভিতরে চলে আসে। এসে উনি আকাশকে দেখে অবাক হয়। তার চেয়ে বেশি অবাক হয় আকাশের সাথে কোনো মেয়েকে দেখে। সেই জন্য সাথী উপরে এসে আবির আর আবিরের বাবা মা দুজনকেই ডেকে নিয়ে আসে নিচে। ওনারা কিছুক্ষণ পরে নিচে নামে। এসে ওনারা আকাশকে দেখে, তুই এখানে, তাও এতগুলো বছর পরে, আর সাথে এই মেয়েটাকে? বাবাও আমার স্ত্রী। এরকম কথা শুনে ওনারা এত বেশি অবাক হয় তা বলার বাহিরে। আকাশ, তোর কি মাথা ঠিক আছে বলতো? একে তুই 3 বছর ধরে বাড়িতে নেই, তার উপর সংসারে কি হচ্ছে না হচ্ছে তা নিয়ে কখনো তো জানার চেষ্টাও করিসনি। এখন কোনো আক্কেলে বউ নিয়ে বাড়িতে এসেছিস। আমি এই বাড়িতে থাকার জন্য আসিনি। তাহলে কেন এসেছিস? নতুন বিয়ে করেছি, সেই জন্য বউকে দেখানোর জন্য নিয়ে এসেছি তোমাদের কাছে। তাছাড়া তোমাদেরকে এ বাড়িতে থাকতে দিবে এটা আমি আশাও রাখি না। আশা যখন নাই রেখেছিস তাহলে এখানে কেন আসলি?
বলছিলাম না আমি মারা গেছি নাকি বেঁচে আছি, তা তো তোমরা কখনো জানার চেষ্টাও করনি। তাছাড়া করবে কেন? আমার মতো একটা অকর্ম ঢেকিকে বাড়িতে রাখতে তোমাদের টাকা থেকে শুরু করে সব কিছু নষ্ট করে যাবে। শুধু এসেছি ইরাকে নিয়ে তোমাদের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। স্বামীর পরিবারকে সব মেয়েরাই দেখতে চায়, এটা এর ব্যতিক্রম কিছুই না। ইরা, ওদের সালাম করো। ওনারা আমার বাবা মা, আর উনি আমার বড় ভাই আর ওনার স্ত্রী। ইরা ওনাদের এক এক করে সালাম দেয়। সালাম দেওয়া হলে, ও নাম ইরা চৌধুরী, ও আমার স্ত্রী। প্রথমবার যখন ওকে নিয়ে আমি এই বাসায় এসেছি, খালি হাতে তো আসতে পারি না, সেজন্য তোমাদের জন্য আমি কিছু এনেছি। এরপর ইরার হাত দিয়েই আকাশের বাবা মাকে গিফটগুলো দেয়। তারপর আবির আর সাথীর কাছে দেয়। সাথী গিফট বের করে একটা নেকলেস আর কানের দুল দেখতে পায়। এটা কি স্বর্ণের? হ্যাঁ, এটা স্বর্ণের। তাই গিফটটা কি পছন্দ হয়েছে তোমাদের? হঠাৎ এই প্রশ্ন কেন? প্রশ্ন তো উঠবেই। যে ছেলে 3 বছর পরে বাড়িতে ফিরে তাও বউ নিয়ে, আবার সাথে করে লক্ষ টাকার গিফট নিয়ে আসে, তার কাছে তো এই প্রশ্নটা করাটাই স্বাভাবিক। ভাবি, গিফট যদি পছন্দ না হয় তাহলে ফেরত দিতে পারো। আর ভাইয়া, তোমারও পছন্দ না হলে ফেরত দিয়ে দিতে পারো। আমারও অনেক পছন্দ হয়েছে এটা। তাই আকাশ এতগুলো টাকা কোথায় পেলো? আর এতগুলো বছর তুমি কোথায় ছিলে? আমি আসলে 3 বছর ধরে লন্ডনে ফিরছিলাম, 2 দিন আগে দেশে ফিরেছি। তারপর ওকে বিয়ে করে পরের দিনই তোমাদের সাথে দেখা করার জন্য নিয়ে আসলাম। কি বলছিস ভাই? আমারা তো অনেক ইচ্ছে ছিল লন্ডনে যাওয়ার, তুই যখন যাবি আমাকে সাথে করে নিয়ে যাস ভাই। তার ইচ্ছে না। কেন বলতো? লন্ডন যেতে হলে 10 লক্ষ টাকা লাগবে, সেটা দিতে পারবি কি? তুই আমার ছোট ভাই হয়ে আমার কাছে যদি এভাবে টাকা চাইছিস, এতে তো আমার লজ্জা হচ্ছে। আকাশ, তোমার ভাই তো ঠিকই বলেছে, এতগুলো টাকা দেবে কি করে? বাহ, আজকে তো লজ্জা হচ্ছে তাই না? অথচ 3 বছর আগে সামান্য 10,000 টাকার জন্য আপনারা আমাকে এখান থেকে বের করে দিয়েছিলেন। কথাগুলো কি এত তাড়াতাড়ি ভুলে গেলে ভাইয়া? পুরনো কথা আর মনে করিয়ে দিয়ে লজ্জা দিস না ভাই। আমিও সেই কথাই বলি। তোমাদের রুমে আমার কিছু লোককে ভাড়া দিয়েছিলাম, 1 মাস পরে আমরা ওদের বের করে দেব, তখন তোমরা থেকে যেও আমাদের সাথে। আমরা তো থাকতে আসিনি। তাহলে কেন এসেছো? আসলে ভাবি, বিয়ের পর প্রতিটা মেয়েই তো চাই শ্বশুর শাশুড়ির কাছে থাকে, ননদ যা এদের সাথে দিন কাটাতে। সেই জন্য প্রথমবার যখন আসবো খালি হাতে কিভাবে আসবো বলো? সেই জন্য আপনাদের জন্য গিফট এনেছি। নতুন বউ বলে কথা, খালি হাতে তো আসতে পারি না। আরে এইভাবে বলো না, তোমরা বসো, আমি তোমাদের নাস্তা বানিয়ে দিচ্ছি। তা লাগবে না। কেন লাগবে না? যে বাড়ি থেকে আমার হাজব্যান্ড 3 বছর আগে না খেয়ে বেরিয়ে এসেছিল, 3 বছর পরে ফিরে এসে সে বাসায় কীভাবে খাই বলুন তো? তাছাড়া সবচেয়ে বড় কথা হলো আকাশ লন্ডন থেকে ফিরে এসেছে, তার উপর আপনাদের এত কিছু দিয়েছে। সত্যি কথা বলতে আপনারা আকাশকে দেখে নয়, উল্টো তার সফলতাকে দেখে আজকে ওর সাথে ভালো ব্যবহার করছেন, ভালো কথা বলছেন। যদি আজকে ওর এই দিনগুলো না আসতো, শুধু আমাকে নিয়ে আসতো, তাহলে আমি শিওর আপনারা আমাদের খেতে বলে তো দূরের কথা, আমরা যে এসেছি এটা দেখে আপনারা কথাও বলতেন না। ভাগ্যের কি পরিহাস দেখুন, একটা সময় যার কাছে টাকা ছিল না, ভাগ্যের কি পরিহাস দেখুন, একটা সময় যার কাছে টাকা ছিল না বলে ওকে মানুষ বলে মনে করেননি আপনারা, আজকে ওর এত কিছু থেকে পরিবারের ছেলে হিসেবে মেনে নিচ্ছেন। আপনারাও আসলে একটা আজব প্রকৃতির লোক। আরে তুমি এইভাবে বলছো কেন? ও যদি খালি হাতে আসতো তাও ওকে আমরা এই পাশেই রেখে দিতাম, তাই না আবির? তখনই আকাশের বাবা বলে ওঠে, তাহলে তোমরা এখন কি চাও? তেমন কিছু না, তোমাদের দোয়া ফেলেই হয়ে যাবে। তাছাড়া আমি একটা নতুন বিজনেস শুরু করব, সেজন্য তোমাদের জানাতে এসেছি। জানানো শেষ, এখন তাহলে চলি আমরা। ইরা, চলো তাহলে। ওরা বেরিয়ে আসে। এইদিকে আবির আর সাথী এখনো চুপ করেই আছে, কোনো কথাই বলছে না। তাছাড়া কথা বলবে কি করে? ওরা তো এখনো শকড হয়ে আছে। কিছুক্ষণ পরে ওরা রুমে চলে আসে, এসে নিজেদের মধ্যে কথা বলতে থাকে। তোমার ভাই এই তো 3 বছর এত টাকা কামাই করলো। আমিও তো সেটাই বলতেছি। তোমাকে প্রায় 2 লক্ষ টাকার গহনা দিল, আমাকেও 1.5 লক্ষ টাকার মোবাইল, বাবা মা ও প্রায় 3 লক্ষ টাকার মতো গিফট দিল। তার চেয়ে বড় কথা হলো আকাশের বউ কিন্তু অনেক সুন্দর, তার সাথে ওই যে শাড়ি আর গহনাগুলো পরে এসেছে। আমার তো মনে হচ্ছে সেসব কিছুর দাম 6 লক্ষই তো হবেই।
আমিও তা খেয়াল করেছি 3 বছরে ও ঠিক কত টাকা রোজগার করেছে যে এত দামি গিফট দিল আমাকে। ও হ্যাঁ, আকাশ তো বলেছে একটা নতুন ব্যবসা করবে। ঠিক আছে, আমি খোঁজ নিয়ে দেখতেছি কি করা যায়। সেটাই করব। এদের কথা তো শেষ হয়, অন্যদিকে আবিরের বাবা মা রুমে বসে আছে। আকাশের কথা শুনে নিজেকে অনেক অপরাধী মনে হচ্ছে ওনার। আকাশের বউটা অনেক সুন্দর, তাই না? তার সাথে কত সুন্দর করে কথাবার্তা বলে। কিন্তু তোমার ছেলে এতগুলো বছর পরে দেশে এসেছে, অথচ তুমি একটিবার ওর সাথে কথা বলোনি কেন? আকাশের সাথে আমার 1 বছর আগ থেকে যোগাযোগ হয়েছে। কিন্তু সেটা কিভাবে? এরপর আকাশের বাবাকে সবটা বলতে থাকে। উনি সবটা শুনে অবাক হয়। এত কিছু হয়ে গেছে, তুমি আমাকে আগে কেন বলোনি? তুমিও কি আবিরের মতো শুরু করে দিলে? 3 বছর আগে এতগুলো দিন ধরে কত অপমান তোমরা 3 জন মিলে করেছো, সেসব কথা কি ভুলে গেছো তুমি? সেসব তো পুরনো কথা। তোমার কাছে পুরনো হতে পারে, তবে একটা কথা মনে রেখো, আল্লাহ কখন কাকে কোন দিক দিয়ে বড়লোক বানিয়ে দেয় তা সে নিজেও বুঝতে পারে না। সবচেয়ে বড় কথা হলো তোমার অপারেশনও কিন্তু আকাশের দেওয়া টাকায় হয়েছে। কি বলছো তুমি? তুমি তাহলে আকাশের থেকে টাকা নিয়েছো? এছাড়া কি করব বলো? তুমি তো জানো আমার পরিবারের এত টাকা দিতেও পারবে না কখনো। আমি যখন আকাশকে জানাই, ও একবারের জন্য ভাবেনি তুমি ওর সাথে কি কি ব্যবহার করেছো। শুধু বাবার অপারেশনের কথা শুনে টাকা লাগবে এই ভেবে টাকা পাঠিয়ে দিয়েছে। আজকে ছেলেটা সফল হয়েছে বলে তোমরা সবাই ওকে নিয়ে কথা বলছো, কিন্তু আজকে যদি ও শুধু বউ নিয়ে ফিরে আসতো তাহলে কিন্তু আজকে এত কিছু হতো না। জানি তো। কেন, কি করবে তুমি জেনে? ওর সাথে একবার দেখা করে আসবো। আচ্ছা, আমি ওর সাথে কথা বলে তোমাকে জানিয়ে দেব। আচ্ছা, তাই করিও। এদিকে ইরা আকাশ দুজনেই বাসায় ফিরে আসে। তখন ইরার বাবা মা দুজনেই ছিল। তোমরা চলে এলে যে? আর বলো না বাবা, ওর ভাই ভাবি তো এত লোভী বলার বাইরে। জানি তোমার শুনতে খারাপ লাগছে, কিন্তু আমারও কম খারাপ লাগতো না যখন তোমাকে ওনারা খেতে দিত না। তুমি আমার সাথে দেখা হওয়ার পরে এইগুলো বলে কান্না করতে। আমি কিন্তু সেই দিনগুলো আজও ভুলে যাইনি। যা হয়েছে তা সব কিছুই অতীত। বর্তমানে কি করা যায় তা নিয়ে ভাবতে হবে। তাছাড়া ওনারা ওনাদের নিয়ে ভাবতে থাকুক। যদি সাহায্য চাই তাহলে আমি সাহায্য করব, এর বাইরে নিজে থেকে সাহায্য করাটা বোকামি হবে। ওনারা তোমার পরিবার, তুমি যা ভালো মনে করো ওই ব্যাপারে আমি তোমাকে নাই কিছু বলবো। আমাদের শুধু একটাই বলা আর একটাই চাওয়া, আমাদের মেয়ে যেন কষ্ট না হয়। চিন্তা করবেন না বাবা, আমি যতদিন বেঁচে আছি ততদিন ওর চোখে আমি কখনো পানি আসতে দিব না। অনেক সাধনার পরে আমি ওকে পেয়েছি, এত সহজে কি ওকে আমি হারাতে দিব নাকি? তা বলছিলাম বাবা, আপনার বিজনেস যদি আরো বড় করি তাহলে কেমন হয়? মোটামুটি অনেক ভালোই হয়, কিন্তু তুমি আমার বিজনেসে টাকা দিলে লোকে কি বলবে? আমি ধরুন 30 লক্ষ টাকা আপনার বিজনেসে দিলাম, এতে করে আমরা দুজন মিলে না হয় বিজনেসটা শুরু করলাম। দুজন লাগবে না, আমি পুরো বিজনেস তোমার আর ইরার নামে লিখে দেব। তোমাকে আমি 2-3 মাস সাথে রাখবো, এতে করে তুমি শিখে যেতে পারবে। এরপর আমি বাসায় বরাবরের রেস্ট করার জন্য থেকে যাব। ঠিক আছে, আপনি যা ভালো মনে হয় করেন। এদিকে সবগুলো টাকা আকাশ ওর শ্বশুরের বিজনেসে দেয়, কেননা আকাশ যদি নতুন করে বিজনেস শুরু করে তাহলে ওর একটা আবার ওর শ্বশুরের একটা, সব মিলিয়ে ঝামেলা পড়তে হবে। সেই জন্য একটাকে নতুন করে তৈরি করা আর কি। 2 দিন পরে আকাশের বাবা মা আসে, কিন্তু বাসায় শুধু ইরার মা ছিল। ইরা, আকাশ আর রফিক চৌধুরী ওনারা অফিসে এসেছে, কেননা ইরার বাবা সব কিছু ওদের নামে লিখে দেয় সেজন্য। এইদিকে সন্ধ্যা হয়ে আসতে আকাশের বাবা মা চলে যায়। সব কাজ শেষ করে ওনারা রাত 10টার দিকে বাসায় ফিরে। তখন ইরার আম্মু ওনাদের আকাশের বাবা মা আসার ব্যাপারটা বলে। এইদিকে দেখতে দেখতে 3 মাস কেটে যায়। আকাশ ইরার বাবার সাথে থেকে ব্যবসা শিখে নেয়, সেজন্য উনি এখন সবসময় বাসাতেই থাকে। কয়েকটা দিন পরে, বাবা আকাশ তো শুনলাম বাসায় ফিরেছে, তুমি আকাশকে বলো আমাকে যেন ওর কোম্পানিতে একটা কাজ দেয়। বলে দেখুন একবার, আবিরের তো এখন কাজও নেই। আকাশের সাথে আমারও তেমন একটা যোগাযোগ নেই, কাল আমরা ওর কাছে যাব। ঠিক আছে বাবা। পরের দিন পরিবারের সবাই মিলে আসে আকাশের কাছে, কিন্তু আকাশ ততক্ষণে অফিসে চলে গেছে।
বাসায় ইরা আর ওর বাবা মা ছিল। ওনারা আসতে ইরা ওনাদের গেস্ট রুমে বসতে দেয়, তারপর নাস্তা এনে দেয়। শত হোক ওনারা ইরার শ্বশুর শাশুড়ি বলে কথা। একটু পরে ইরা ওর বাবা মাকে ডেকে দেয়। ওনারা নিচে এসে কথা বলতে থাকে। আপনাদের সব কথাই আমি শুনেছি। দেখুন, আমার যা কিছু আছে সব কিছুই আমার মেয়ে আর আকাশের নামে লিখে দিয়েছি। তাছাড়া ব্যবসা এখন আকাশ দেখাশোনা করে। ওকে আমি আসতে বলছি, ও এসে বাকি কথা বলে নেবে। ইরা, তুই বরং আকাশকে আসতে বল। ঠিক আছে, ততক্ষণ তোমরা কথা বলতে থাকো, কেননা ওর আসতে মোটামুটি 30 মিনিট তো লাগবেই। এদিকে ইরা আকাশকে আসার জন্য বলে। 30 মিনিট পরে আকাশ ওনাদের দেখে অবাক হয়, কেননা ইরা আকাশকে এই ব্যাপারে কোনো কিছুই বলেনি। ওনাদের দেখে, তোমরা এখানে কেন? এসেছি তোর সাথে কিছু কথা বলতে। বলো, কি কথা? হাবিরের চাকরি নেই, তাই আমি বলছিলাম তুই যদি তোর কোম্পানিতে একটা চাকরি দিস তাহলে অনেক উপকার হতো। ইরা, তুমি কি বলো? আমি আবার কি বলবো? কোম্পানির অর্ধেক মালিক তো তুমিও আছো। তা আমি জানি, তাছাড়া আমি তো কাগজে কলমে মালিক আছি, এর বাইরে সবটা তুমি দেখাশোনা করবে। সেই জন্য তুমি যা ডিসিশন নেবে এতে আমার কোনো আপত্তি নেই। নাই আমার বাবা মায়ের আছে, সেই জন্য তুমি যা ভালো মনে করো করো। ঠিক আছে, আমার কোম্পানিতে আমি তাহলে চাকরি দিলাম, কাল থেকে চলে আসো। অনেক উপকার করলি ভাই আমার। আমি বলছিলাম কি, তুই বৌমাকে নিয়ে না আমাদের বাসায় ফিরে আয়। না বাবা, আমি এখানেই ভালো আছি। তাছাড়া এ বাড়িতে আমার তেমন কিছুই নেই, নাই পরিচয় আছে না বাড়ি আছে। কেননা বাড়ি তো তুমি এমনিতেই ভাইয়ার নামে লিখে দিয়েছো। তাছাড়া ওই বাড়িতে ভাইয়া থাকুক। তুই কি করে জানলি? মা বলেছে আমাকে। এবার মা কি করে জানো না? তা আমি জানি না, সে যাক গিয়ে। তোমরা চাইলে আজকে থেকে যেতে পারো। আমরা ওই রকম প্রস্তুতি নিয়ে আসিনি, তাছাড়া বাসায় ভাড়াটিয়া আছে, আমরা না থাকলে সমস্যা হয়ে যাবে। ঠিক আছে। এইদিকে ওনারা চলে যেতে চাইবে, তখনই ইরা ওনাদের দাঁড়াতে বলে। কিছু বলবে? একটা কথা বলার ছিল। কি কথা? কথাটাই খারাপ কিছু মনে করবেন না, তাও বলতেছি আপনাদের। একটা সময় যে ছেলে চাকরি নেই বলে তাকে বাসা থেকে বের করে দিয়েছেন, আর ভাগ্য কিন্তু আজকে আপনাদের সে ছেলের কাছেই ফিরিয়ে এনেছে চাকরির জন্য। তাহলে দেখলেন তো কখনকার ভাগ্য আল্লাহ কিভাবে লিখে রেখেছে, তা একমাত্র উনিই জানেন। একটা সময় বেকার ছিল বলে আপনারা অনেক অপমান করতেন, আজকে সে ছেলে সফল হয়ে দেখিয়েছে। সেই জন্য কোনো বেকার ছেলেকে এভাবে আর কেউ অবহেলা করবেন না। কথাটা বলেই সবার চোখে পানি এসে যায় এবং যে যার মতো করে বের হয়ে যায়। আর এখানেই শেষ হলো একজন বেকার ছেলের আত্মকাহিনী। তো বন্ধুরা, গল্পটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, এবং ভিডিওতে লাইক না করলে লাইক করে দেবেন। আর আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন, তাতে আমরা পরবর্তী গল্প বানাতে উৎসাহিত হব। তো আশা করি আপনারা এইভাবেই আমাদের পাশে থাকবেন সব সময়। দেখা হচ্ছে পরবর্তী কোনো গল্পতে, ততক্ষণ নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ।